আচ্ছা, তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ট্রান্সমিশন মিডিয়া সম্পর্কে পড়েছিলাম। আমরা বেসিক্যালি ট্রান্সমিশন মিডিয়া যখন পড়লাম, আমরা ক্লাসিফিকেশন বিভিন্ন রকম করেছিলাম। যেমন ট্রান্সমিশন মিডিয়ার বেসিক ক্লাসিফিকেশন হচ্ছে তোমাদের ওয়্যার্ড মিডিয়া এবং ওয়্যারলেস মিডিয়া। মানে মিডিয়া অ্যাকচুয়ালি দুই রকম। এক হচ্ছে হয় এটা তার দিয়ে যাবে, মানে কোনো একটা মিডিয়া থাকবে, ওয়্যার্ড একটা ওয়্যার ইউজ করা হবে, অথবা ওয়্যারলেস ইউজ করা হবে। তো ওয়্যার্ড মিডিয়া যেটা, সে ওয়্যার্ড মিডিয়া হচ্ছে বেসিক্যালি আমরা বলেছিলাম যে টুইস্টেড পেয়ার ওয়্যার, কপার কেবল, কোয়েক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, এগুলো সবগুলো হচ্ছে তোমার হচ্ছে গাইডেড মিডিয়া বা ওয়্যার্ড মিডিয়া বলছি। এটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে গাইডেড মিডিয়া বা ওয়্যার্ড মিডিয়া এগুলা কোনটা, কার ব্যান্ডউইথ কেমন, কার লস কেমন, কে কত ডিসটেন্স পর্যন্ত সিগন্যাল ট্রান্সফার মানে ট্রাভেল করতে পারে, কার অ্যাটেনুয়েশন কত, কত ডিসটেন্স পর পর একটা করে রিপিটার দরকার হয়, এগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে একটু মোটামুটি দেখেছিলাম। এটা দেখার কারণ হচ্ছে তোমরা যখন কোনো একটা বাস্তবে একটা যে কোনো একটা জব বলো বা রিসার্চ ফিল্ড বলো, সেই ফিল্ডে যাবা, সাপোজ কেউ যদি কমিউনিকেশন নিয়ে কাজ করতে চাও, তো একটা যখন কমিউনিকেশন সিস্টেম তৈরি করতে হবে বা কমিউনিকেশন সিস্টেম একটা এস্টাবলিশ করতে হবে, বা তোমরা যখন জব করো হয়তো, বা সাপোজ যে কোনো একটা টেলিকম কোম্পানি যখন জব করবা, তখন তোমাদের ক্যালকুলেট করতে হবে অ্যান্টেনার হাইট কত, সে অ্যান্টেনার পাওয়ার কেমন, সে অ্যান্টেনা সেটা দিয়ে কতটুকু ডিস্টেন্স কভার করে, ততটুকু ডিস্টেন্স পর পর তোমাদের অ্যান্টেনার যে বেজ স্টেশন বলি আমরাকে, বিটিএস বলি, সেটাকে বসাইতে হবে, সেটা চিন্তা করতে ক্যালকুলেশন করতে হবে হয়তো। বা অনেক সময় এমন হতে পারে যে কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করলা, যে ঠিক আছে একটা ওয়্যার দিয়ে টানলা, সে ওয়্যারটা কত দূর পর্যন্ত মানে সিগন্যালটাকে প্রপারলি ট্রান্সফার করে সেটা না জানলে তো আমরা কতটুকু পর পর আমরা রিপিটার বা অ্যাম্পলিফায়ার ইউজ করবো সেটা আমরা জানবো না। সো এগুলো যেন আমাদের প্রবলেম না হয়, দ্যাটস ওয়াই আমরা ট্রান্সমিশন মিডিয়া নিয়ে পড়াশোনা করছি। পরীক্ষায় এটা মুখস্থ করার কিছু নেই, মুখস্থ টাইপ কোনো কিছু করার দরকার নাই। তো আমরা সেকেন্ড টাইপ যেটা ট্রান্সমিশন মিডিয়া, সেটা হচ্ছে আনগাইডেড মিডিয়া বা ওয়্যারলেস মিডিয়া যেটাকে বলি। সে আনগাইডেড মিডিয়া তো আমরা জানি, আমরা তো অলরেডি যে মোবাইল ফোন স্যার আপনার ভয়েসটা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে স্যার। এই আমি ঠিক আছে না? জি স্যার ঠিক আছে। জি স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, হ্যালো সমস্যা হচ্ছে না। আমি আমার মনে হয় তোমার স্পিকারের সমস্যা কিনা। তানিম কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, সবাই এমনি শুনতে পাচ্ছ তো নাকি? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমি একটু কন্টিনিউ করি তাহলে। হ্যাঁ, আমার মনে হয় ওয়ারিং একটু সমস্যা হতে পারে। আচ্ছা, তো আনগাইডেড বা ওয়্যারলেস মিডিয়া যেটা অলরেডি আমরা মানে এটা হচ্ছে ফ্রি স্পেস অ্যাকচুয়ালি, এয়ার দিয়ে যেই এয়ারটাই হচ্ছে আমরা মিডিয়া হিসেবে ইউজ করি, সেটা আনগাইডেড অর মানে ওয়্যারলেস মিডিয়া। যেমন আমরা মোবাইল কমিউনিকেশন করি, মোবাইল কমিউনিকেশন তো আনগাইডেড অর মানে ওয়্যারলেস মিডিয়া। তারপরে হচ্ছে রেডিও বা টেলিভিশন, এগুলো সবই আনগাইডেড মিডিয়ার মাধ্যমে ট্রান্সমিশনটা হয়ে থাকে আর কি। তো আমরা এগুলা নিয়ে পড়ছিলাম যে আমরা গাইডেড মিডিয়া বা যে যতগুলো গাইডেড মিডিয়া আছে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম, যে কার ডিসটেন্স, কার ব্যান্ডউইথ কত, কার কে কত ডিসটেন্স পর্যন্ত কভার করতে পারে, কত দূর দূর পর পর হচ্ছে আমরা ম্যাক্সিমাম রেঞ্জ কত, কত ডিসটেন্স পর পর আমরা রিপিটার ইউজ করব না, এই টাইপের জিনিসপত্র। এগুলো জাস্ট একটু মানে তোমরা যেটা করবে ক্লাসের স্লাইডটা প্রথম থেকে জাস্ট পড়ে যাবা, গল্প বই পড়ার মতো জাস্ট পড়ে যাবে, একটা আইডিয়া নিতে থাকবা, তাহলে হবে। এখন আমরা যেটা করবো সেটা আনগাইডেড মিডিয়া নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আনগাইডেড মিডিয়া। আনগাইডেড মিডিয়া বেসিক্যালি তিন ভাগে ভাগ করি আমরা আনগাইডেড মিডিয়াকে। এক হচ্ছে ব্রডকাস্ট রেডিও, এক হচ্ছে মাইক্রোওয়েভ, আর একটা হচ্ছে ইনফ্রারেড। আনগাইডেড মিডিয়া বা ওয়্যারলেস মিডিয়া হচ্ছে এক হচ্ছে ব্রডকাস্ট রেডিও, এক হচ্ছে মাইক্রোওয়েভ, এবং আরেকটা হচ্ছে ইনফ্রারেড। ব্রডকাস্ট রেডিওটা কি? ব্রডকাস্ট রেডিও হচ্ছে ফ্রি স্পেস বা স্কাই ওয়েভ প্রপাগেশন এবং গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন, সেটাকে বলি আমরা ব্রডকাস্ট রেডিও। আর আমরা একটু দেখবো, এগুলো ডিটেইলস দেখবো। আর মাইক্রোওয়েভটা কি? মাইক্রোওয়েভ হচ্ছে টেরেস্ট্রিয়াল প্রপাগেশন, স্যাটেলাইট প্রপাগেশন। তার মানে টেরেস্ট্রিয়াল, দ্যাট মিন্স তোমার হচ্ছে এই প্রপাগেশন গুলো বিশেষ করে স্যাটেলাইট কমিউনিকেশন, তার মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা মাইক্রোওয়েভ কমিউনিকেশন ইউজ করি। আর ব্রডকাস্ট রেডিও হচ্ছে আমরা বিভিন্ন রেডিও বা এই যে টেলিভিশনের যে কমিউনিকেশন গুলো, এগুলাতে হচ্ছে আমরা ব্রডকাস্ট রেডিও ইউজ করি। এবং ইনফ্রারেড, ইনফ্রারেডটা কি? ইনফ্রারেড হচ্ছে, ইনফ্রারেড তো আমরা সবাই জানি, যেমন আমাদের বাসার যে টেলিভিশনের টিভি রিমোটে যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ইনফ্রারেড রে ইউজ করি, সেটা সেটা তো ওয়্যারলেস, আমার টিভির সাথে যে কানেক্টেড হয়, এটা হচ্ছে ইনফ্রারেড। তো আমরা প্রথমে ব্রডকাস্ট রেডিও দিয়ে শুরু করব। ব্রডকাস্ট রেডিওটা হচ্ছে, দেখো ব্রডকাস্ট রেডিওটাকে আমরা বলতেছি, এবং
এটা হচ্ছে তোমার লং ডিস্টেন্স ট্রান্সমিশন ওভার লং ডিস্টেন্স, মোটামুটি যদি 300 কিলোমিটার, মানে ব্রডকাস্ট রেডিও, এই কমিউনিকেশনটা আমরা ব্রডকাস্ট রেডিও তখনই আমরা ইউজ করি যখন মোটামুটি আমরা লং ডিস্টেন্সে কমিউনিকেশন করতে চাই বা ডেটা ট্রান্সফার করতে চাই। অ্যারাউন্ড মানে 300 এর উপরে, 300 কিলোমিটারের উপরে মোটামুটি হাই ফ্রিকোয়েন্সি কমিউনিকেশন যদি করতে চাই ব্রডকাস্ট রেডিও দিয়ে, তাহলে মোটামুটি লং ডিস্টেন্স সে কভার করতে পারে। সেটা হচ্ছে অ্যারাউন্ড 300 কিলোমিটার বা 300 কিলোমিটারের উপরে কভার করা পসিবল। এখন ব্রডকাস্ট রেডিও আমি অলরেডি বলেছি এটা দুই ধরনের, এক হচ্ছে গ্রাউন্ড ওয়েভ আর একটা হচ্ছে স্কাই ওয়েভ। হ্যাঁ, গ্রাউন্ড ওয়েভ আর স্কাই ওয়েভ। এখন গ্রাউন্ড ওয়েভ হচ্ছে দেখো তোমার আগে একটু ইয়েটা দেখে নি। দেখো গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশন কি? গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশন হচ্ছে এই যে আর্থ দুইটা অ্যান্টেনা থাকবে, এই দুইটা অ্যান্টেনা, একটা হচ্ছে ট্রান্সমিটার অ্যান্টেনা, একটা হচ্ছে রিসিভার অ্যান্টেনা, এবং ট্রান্সমিটার অ্যান্টেনা ট্রান্সমিট করবে এবং রিসিভার অ্যান্টেনা রিসিভ করবে। ঠিক আছে, এবং ট্রান্সমিটার অ্যান্টেনা এবং রিসিভার অ্যান্টেনা একটা একটার সাথে অ্যালাইনমেন্টে থাকবে। এটা হচ্ছে গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশন। তার মানে একটা গ্রাউন্ডে, মানে আমাদের ল্যান্ডের উপরে দুইটা অ্যান্টেনা ইউজ করবো আমরা, একটাকে একটা অ্যান্টেনা ট্রান্সমিটার হিসেবে সে ট্রান্সমিট করবে, এটা হচ্ছে ট্রান্সমিটার অ্যান্টেনা, একটা হচ্ছে রিসিভার অ্যান্টেনা রিসিভ করবে সে। এটা হচ্ছে গ্রাউন্ডের উপরে দুইটা অ্যান্টেনার মাধ্যমে প্রোপাগেশন, সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশন। আর স্কাই ওয়েভ প্রোপাগেশন কি? স্কাই ওয়েভ প্রোপাগেশন দেখো বেসিক্যালি গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশনে দুইটা অ্যান্টেনার মধ্যে আমাদের হচ্ছে সিগন্যাল প্রোপাগেশন, সে হচ্ছে গ্রাউন্ড ওয়েভ, এবং স্কাই ওয়েভ হচ্ছে ট্রান্সমিটার অ্যান্টেনা, যে অ্যান্টেনাটা আছে সেই অ্যান্টেনাটা সিগন্যালটাকে ট্রান্সমিট করবে কোন দিকে? সিগন্যালটাকে ট্রান্সমিট করবে হচ্ছে স্কাইয়ের দিকে। স্কাই আমাদের উপরে যে আয়নোস্ফিয়ার যে রিজিয়নটা আছে সেই রিজিয়নটা রিফ্লেক্টর হিসেবে কাজ করে এই সিগন্যালের জন্য। যখন ট্রান্সমিটার অ্যান্টেনা এই সিগন্যালটাকে ট্রান্সমিট করবে, এই সিগন্যালটা আয়নোস্ফিয়ার রিজিয়নে যাবে এবং সেখানে সেটাকে রিফ্লেক্টর হিসেবে ইউজ করে সেটাকে আবার ব্যাক করবে, সেই সিগন্যালটা এখানে সোজাসাপটি এখানে রিফ্লেক্ট ব্যাক করবে, করে আবার গ্রাউন্ডে আসবে, গ্রাউন্ড থেকে রিফ্লেক্ট ব্যাক করবে। এরকম মাল্টিপল রিফ্লেকশন হওয়ার পরে একটা রিসিভার অ্যান্টেনাতে যে সে রিসিভ হবে। এটা হচ্ছে স্কাই ওয়েভ প্রোপাগেশন। দুই ধরনের প্রোপাগেশন। তার মানে গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশন আমরা বলতেছি জাস্ট গ্রাউন্ডে দুইটা অ্যান্টেনার মধ্যে একটা অ্যান্টেনার মধ্যে অ্যালাইনমেন্টে থাকবে এবং একটা অ্যান্টেনা ট্রান্সমিট করবে, একটা অ্যান্টেনা রিসিভ করবে, এর মাঝখানে অন্য কোনো কিছুর দরকার হয় না। আর স্কাই ওয়েভ প্রোপাগেশনে হচ্ছে ট্রান্সমিটার অ্যান্টেনা ট্রান্সমিট করে সেই সিগন্যালটা আয়নোস্ফিয়ারে যায়, আয়নোস্ফিয়ার থেকে সে রিফ্লেক্ট বারবার আয়নোস্ফিয়ার এবং গ্রাউন্ডের মধ্যে বারবার মাল্টিপল রিফ্লেকশনের পরে যতটুকু সিগন্যাল রিফ্লেক্ট ব্যাক করে মোটামুটি রিসিভার অ্যান্টেনা পর্যন্ত পৌঁছায়। এটা হচ্ছে স্কাই ওয়েভ প্রোপাগেশন। এখন তাহলে গ্রাউন্ড ওয়েভ আর স্কাই ওয়েভ, আচ্ছা এখানে দেওয়া আছে দেখো, এই যে এটা হচ্ছে গ্রাউন্ড ওয়েভ, তার মানে ঠিক একটা অ্যান্টেনা থেকে আরেকটা অ্যান্টেনায়, আর স্কাই ওয়েভ হচ্ছে এই যে আয়নোস্ফিয়ার হয়ে তারপর আবার যাচ্ছে। এখন যদি তাই হয় তাহলে গ্রাউন্ড ওয়েভ, দেখো গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশনের একটা এখন কতটুকু ডিসটেন্স কভার করতে পারে সে 40 কিলোমিটার থেকে 160 কিলোমিটার পর্যন্ত, কিন্তু স্কাই ওয়েভ দেখো 160 কিলোমিটার থেকে 12,800 কিলোমিটার পর্যন্ত ডিসটেন্স কভার করতে পারে। কারণ কি? কারণ স্কাই ওয়েভ প্রোপাগেশনে আলটিমেটলি আমরা দেখো এই আয়নোস্ফিয়ারটাকে ইউজ করতেছি রিফ্লেক্টর হিসেবে, এবং দেখো একটা অ্যান্টেনা থেকে আরেকটা অ্যান্টেনা অনেক লং ডিসটেন্স যদি হয় 12-13,000 কিলোমিটার পরেও যদি হয়, কিন্তু সেটা কিন্তু সে রিসিভ করতে পারে, কারণ একটা অ্যালাইনমেন্ট দরকার হয় না। কিন্তু স্কাই ওয়েভে যদি অ্যালাইনমেন্ট দরকার হয়, সো চাইলেও আমরা খুব বেশি ডিসটেন্স এটা দিয়ে কভার করতে পারি না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলতেছি গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশনের ক্ষেত্রে 40 থেকে 160 কিলোমিটার পর্যন্ত ডিসটেন্স কভার করতে পারে এই প্রোপাগেশনের মাধ্যমে। আর স্কাই ওয়েভের ক্ষেত্রে এই জন্য আমরা এই যে গ্রাউন্ড ওয়েভ দেখবা আমাদের বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলা শহরগুলোতে যে আমাদের ব্রডকাস্ট যে এফএম রেডিও গুলো আছে, যেমন রাজশাহী, আমি অন্য কথা বলতে পারবো না, যেমন রাজশাহীতে একটা রেডিও আছে সেটা হচ্ছে রেডিও পদ্মা। সেই রেডিও পদ্মাটা দেখবা ঠিক খুব বেশি ডিসটেন্স, যেমন আমরা তো ঢাকায় যেটা থাকি এফএম রেডিও শুনি, আমাদের কিন্তু এফএম রেডিওর ডিসটেন্স খুব বেশি দূরে কভার করে না, ঢাকার বাইরে গেলে খুব বেশি দূরে পাই না, আমি জানি না গাজীপুর বা নারায়ণগঞ্জ থেকে পাই কিনা, বাট ঢাকাটাকে মোটামুটি কভার করে। ঠিক রাজশাহীতে একটা রেডিও আছে সেটার নাম রেডিও পদ্মা, এই রেডিও পদ্মাও দেখবা একটা সার্টেন একটা রিজন কভার করে। তার মানে ওইটা এমন ভাবে তৈরি করা হয় যে গ্রাউন্ড ওয়েভ যদি তুমি দাও সেক্ষেত্রে এই দুইটা অ্যান্টেনা দিয়ে যেহেতু আমরা কভার করতেছি, সো সেক্ষেত্রে খুব বেশি আমরা ডিসটেন্স কভার করতে পারি না। বাট আমরা যদি স্কাই ওয়েভ ইউজ করতে পারতাম সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে পুরো বাংলাদেশকে আমরা কভার করতে পারতাম অনেক কয়টা অ্যান্টেনা দিয়ে। সো আমরা স্কাই ওয়েভে যদি আমরা অনেক লং ডিসটেন্স কভার করতে চাই সেক্ষেত্রে আমরা স্কাই ওয়েভ প্রোপাগেশন ইউজ করি, আর যদি শর্ট ডিসটেন্স কভার করতে চাই বা এটার অবভিয়াসলি কস্টও কম সেক্ষেত্রে আমরা গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশন ইউজ করে থাকি। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে সেকেন্ড টাইপস অফ কমিউনিকেশন হচ্ছে মাইক্রোওয়েভ কমিউনিকেশন।
সে মাইক্রোওয়েভ কমিউনিকেশন আমার দুই ধরনের হয়, একটা হচ্ছে স্যাটেলাইট প্রোপাগেশন বা স্যাটেলাইট কমিউনিকেশন, আর দুই নম্বর হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ প্রোপাগেশন বা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ কমিউনিকেশন, যেটা বলো না কেন। এখন স্যাটেলাইট কমিউনিকেশন বা স্যাটেলাইট প্রোপাগেশন আমরা তো নাম শুনলেই বুঝি এটা স্যাটেলাইটের কথা, আমরা স্যাটেলাইটের মাধ্যমে যে কমিউনিকেশন করে থাকি সেটা বোঝাচ্ছে। আর টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ প্রোপাগেশন হচ্ছে আমরা যে সেলুলার ফোনে যে কমিউনিকেশন বা প্রোপাগেশনটা হয় সেটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ প্রোপাগেশন। এখন সেটা কি ধরনের? এখন হচ্ছে আচ্ছা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ প্রোপাগেশন। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ প্রোপাগেশনে এখানে জাস্ট দেওয়া আছে কি কত ফ্রিকোয়েন্সি রেঞ্জ ইউজ করি আমরা, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইউজ করি সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 থেকে 40 গিগাহার্টজ এই রেঞ্জের। এখন এখন তাহলে তুমি এই যে আমরা যে মোবাইল, এটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, কিন্তু এটা হচ্ছে মোবাইল কমিউনিকেশন। অ্যাকচুয়ালি আমরা সেলুলার কমিউনিকেশনে যে কমিউনিকেশনটা করে থাকি এটা হচ্ছে সেই কমিউনিকেশন, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ বা টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন। এইটা এখানে হচ্ছে আমরা যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইউজ করি সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 2 থেকে 40 গিগাহার্টজ রেঞ্জে। এবং অ্যান্টেনা যে দুইটা থাকবে সেই দুইটা অ্যান্টেনা অবশ্যই লাইন অফ সাইটে থাকবে। লাইন অফ সাইট মানে কি? লাইন অফ সাইট মানে এলওএস বলি বা লাইন অফ সাইট প্রোপাগেশন। লাইন অফ সাইট মানে হচ্ছে রিসিভার ট্রান্সমিটার অ্যান্টেনা এবং রিসিভার অ্যান্টেনা একজনের দিকে মোটামুটি একটা ফেস টু ফেস থাকবে। তার মানে রিসিভার অ্যান্টেনা যেই বরাবর যেই ডিরেকশনে লাগানো, ট্রান্সমিটার অ্যান্টেনা যে ডিরেকশনে লাগানো থাকবে, রিসিভার অ্যান্টেনা সেই ডিরেকশনে লাগানো থাকবে রিসিভ করার জন্য। তার ট্রান্সমিটার এবং রিসিভার অ্যান্টেনা একটা মুখোমুখি থাকতে হবে। এটাকে বলি লাইন অফ সাইট কমিউনিকেশন। এই লাইন অফ সাইট কমিউনিকেশন ইউজ করি আমরা এই টেরেস্ট্রিয়াল বা মাইক্রোওয়েভ কমিউনিকেশনে, এবং ম্যাক্সিমাম ডিসটেন্স বিটুইন দ্য অ্যান্টেনা। এখন কথা হচ্ছে তাহলে তোমাকে যদি এরকম বলে যে ঠিক আছে তুমি ধরো গ্রামীণ ফোনের একটা বিটিএস বসানো হয়েছে, তো গ্রামীণ ফোনের বিটিএস এর হাইট হচ্ছে ধরো সাপোজ কত ফিট, সাপোজ ধরো এটা 100 ফিট, 100 ফিট বা 60 ফিট। তো বিটিএস এর হাইট বা আমরা যেটাকে বলি মোবাইল টাওয়ার বাংলা কথা মানে লোকাল ল্যাঙ্গুয়েজে, সে বিটিএস এর হাইট যদি ধরো আমরা 60 ফিট দিয়ে দিছি আমরা, তো 60 ফিট যদি হয় তাহলে এই বিটিএস থেকে কত দূরে আরেকটা টাওয়ার আমরা বসাবো বা বিটিএস বসাবো, সেটা আমরা এই ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করে ডি মানে ম্যাক্সিমাম ডিসটেন্স কতটুকু কভার করতে পারে একটা অ্যান্টেনা দিয়ে 7.14 √4/3 into h, এই যেখানে h হচ্ছে অ্যান্টেনা হাইট। তার মানে আলটিমেটলি আমার একটা অ্যান্টেনা কতটুকু ডিসটেন্স কভার করবে বা একটা বিটিএস এর যে অ্যান্টেনাটা থাকে একটা মোবাইলের কতটুকু ডিসটেন্স কভার করবে সেটা ডিপেন্ড করে অ্যান্টেনা হাইটের উপরে আলটিমেটলি। এটা হচ্ছে এখান থেকে আমরা অ্যান্টেনা হাইট ক্যালকুলেট করতে ডিসটেন্স ক্যালকুলেট করতে পারি, বা ডিসটেন্স দিলে তার অ্যান্টেনা হাইট কতটুকু হবে। সাপোজ তোমাকে বলা হলো যে তোমার হচ্ছে ধরো একটা অ্যান্টেনা দিয়ে তুমি 100 কিলোমিটার কভার করতে চাও, সেক্ষেত্রে তুমি ডিসটেন্স ডি বসাও, তাহলে 100 কিলোমিটার জন্য কতটুকু হাইট লাগবে সেটা অনুযায়ী ক্যালকুলেট করো এবং সেটা ফিজিবল কিনা সেটাও চিন্তা করে দেখতে হবে। সো যখন একটা বিটিএস বসানো হয় তখন কিন্তু আশেপাশে ওখানে এসে একটা সার্ভে করা হয়, বিভিন্ন রকম সার্ভে করা হয়, যেমন ওখানে নয়েজ কেমন, সেই নয়েজ কিভাবে ইফেক্ট করে কিনা, সেখানে হচ্ছে তোমার হিউমিডিটি কেমন, সেখানে হচ্ছে মানুষজন কি পরিমাণে ইউজার আছে তার উপর ডিপেন্ড করে, অনেক কিছু ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে এই অ্যান্টেনাটা বা বেস স্টেশনটা আমাদের বসানো হয়। এবং অ্যাটেনুয়েশন, এটা হচ্ছে অ্যাটেনুয়েশনের ইকুয়েশন, সেটা হচ্ছে যদি অ্যাটেনুয়েশন হচ্ছে 10 log 4πd by lambda square dB, তার মানে যদি তুমি কত ডিসটেন্স কভার করতেছো সেই ডিসটেন্সের ভ্যালু দিলে তোমার অ্যাটেনুয়েশন কত সেটা তোমার বের হয়ে আসবে। তার মানে ধরো অ্যান্টেনাটা এখানে বসাইছো, আমি যদি বলি অ্যান্টেনাটা তুমি যেখানে বসানো হয়েছে বা বেস স্টেশন যেখানে বসানো হয়েছে সেখান থেকে সেই বেস স্টেশনের কভারেজ এরিয়া হচ্ছে সাপোজ ধরো 50 কিলোমিটার রেডিয়াস সে কভার করতেছে একটা অ্যান্টেনা, একটা মোবাইল অ্যান্টেনা বা মোবাইল বিটিএস বলবো না একই কথা। সো মোবাইল বিটিএসটাকে যদি 50 কিলোমিটার একটা রেডিয়াস কভার করে, তাহলে তোমাকে যদি আমি বলি এখান থেকে তাহলে বিটিএস থেকে 10 কিলোমিটার দূরে তার অ্যাটেনুয়েশন কত হবে, তার লস কতটুকু হবে। অ্যাটেনুয়েশন মানে সে কতটুকু অ্যাটেনুয়েট করতেছে বা কতটুকু লস হচ্ছে আর কি, সেই অ্যাটেনুয়েশনটা তুমি এখান থেকে কভার করতে পারো। অবশ্যই সেখানে কত ফ্রিকোয়েন্সি ইউজ করতেছো সেটা একটা ইম্পর্টেন্ট, এবং কতটুকু ডিসটেন্স দূরে তুমি অ্যাটেনুয়েশন ক্যালকুলেট করতে চাও সেটা একটা ইম্পর্টেন্ট। এবং রিপিটার তার মানে মোটামুটি 10 থেকে 100 কিলোমিটার দূরে অ্যান্টেনা বসাতে হয়, তার মানে চাইলেও 100 কিলোমিটারের বেশি আমরা ডিসটেন্স কভার করতে পারি না একটা অ্যান্টেনা দিয়ে। সো লং ডিসটেন্স টেলিফোন কমিউনিকেশনে বেসিক্যালি এটা আমরা ইউজ করি, অলরেডি আমরা বলেছি। এটা হচ্ছে মাইক্রোওয়েভ বা টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বললো আমাকে। আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল, অ্যাটেনুয়েশনে স্যার আমরা যে বলি যে কতটুকু লস সেটা ক্যালকুলেট করি, সেটা স্যার মানে লসটা কিসের প্যারামিটার, মানে ওই ওয়েভের অ্যামপ্লিটিউডের কতটুকু লস হচ্ছে এটা এভাবে? না, অ্যাটেনুয়েশন ডিপেন্ড করে অ্যাকচুয়ালি
একটা সিগন্যাল যখন ট্রাভেল করে, একটা সিগন্যাল যখন তুমি একটা জায়গা থেকে সেন্ড করবা বা ট্রান্সমিট করবা, আরেক জায়গা থেকে রিসিভ করবা, তখন তোমার অ্যাটেনুয়েশন কার কার উপর ডিপেন্ড? অ্যাটেনুয়েশন ডিপেন্ড করে হচ্ছে তুমি কতটুকু ডিসটেন্স সে ট্রাভেল করতেছে। কারণ যত ডিসটেন্স সে ট্রাভেল করবে, যেখান থেকে জেনারেট করবে তুমি একটা সিগন্যাল থেকে, যত ডিসটেন্স ট্রাভেল করবে তত কিন্তু অ্যাটেনুয়েট হতে থাকবে। এটা স্বাভাবিক। জি স্যার। যত ডিসটেন্স ট্রাভেল করবে তত অ্যাটেনুয়েট হতে যাবে। তার মানে অ্যাটেনুয়েশন হচ্ছে ডিসটেন্সের প্রপোর্শনাল, অ্যাকচুয়ালি স্কয়ার মানে ডিসটেন্সের স্কয়ারের প্রপোর্শনাল। এবং এটা আবার একটা ডিপেন্ড করে হচ্ছে ওয়েভলেন্থের উপরে। মানে ওয়েভলেন্থ মানে কি? আলটিমেটলি ওয়েভলেন্থ তো ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড। তার মানে যে সিগন্যালটা তুমি ট্রান্সমিট করতেছো সেই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি কত সেটার উপর ডিপেন্ড করে। এই দুইটা প্যারামিটারের উপর বেসিক্যালি ডিপেন্ড করে। তবে একটা জিনিস মাথায় রাখবে, যখন তুমি মোবাইল বা মোবাইলে বেস স্টেশন যখন বসানো হয়, বেস স্টেশনের অ্যাটেনুয়েশন তোমাকে তো চিন্তা করতে হবে। ধরো গ্রাম অঞ্চলে, একটা গ্রামে ধরো কোথাও মোবাইল ইন্টারনেট, মোবাইল টাওয়ার নাই, সাপোজ গ্রামীণ ফোনের কোনো নেটওয়ার্ক নাই, তো তুমি ওই গ্রামে মোবাইল গ্রামীণ ফোন নেটওয়ার্ক বসাবা, একটা বেস স্টেশন বসাবা, তো তখন ওই বেস স্টেশন কতটুকু ডিসটেন্স কভার করবে সেটা কিন্তু ডিপেন্ড করে আশেপাশে পরিবেশের উপরেও। যেমন একটা দেখতে হবে যে তুমি দেখবা ওই পাহাড়ি অঞ্চলে বা যেসব পার্বত্য অঞ্চলে আমাদের বিটিএস গুলো কিন্তু বসানো হয় পাহাড়ের উপরে। কারণ কি? আলটিমেটলি বিটিএস এর এই যে মোবাইল কমিউনিকেশনের জন্য যে দুইটা অ্যান্টেনা বসানো হয় বা দুইটা টাওয়ার বা বেস স্টেশন বসানো হয়, এটার একটা লাইন অফ সাইডে থাকে, আমি আগে বলছি। সো লাইন অফ সাইডে রাখার জন্য মাঝখানে যদি কোনো কিছু বিল্ডিং বা বড় একটা পাহাড় চলে আসে বা পাহাড় পড়ে যায়, তাহলে কিন্তু কমিউনিকেশনটা হবে না। সো দ্যাটস ওয়াই একটা লাইন অফ সাইডে রাখার জন্য বড়, এই যে ধরো আমাদের ঢাকা শহরে বড় বিল্ডিং এর মাথার উপর বসানো হয়, তারপরে হচ্ছে পার্বত্য অঞ্চলে গেলে বড় পাহাড়ের উপর বসানো হয়। সো আলটিমেটলি অ্যাটেনুয়েশনটা বেসিক্যালি ফাংশন অফ ডিসটেন্স, যে কতটুকু সিগন্যাল কতটুকু ট্রাভেল করতেছে, যত ডিসটেন্স যেতে থাকবে তত অ্যাটেনুয়েট হয়ে থাকবে, কারণ প্রপোর্শনাল। আবার আরেকটা ডিপেন্ড করে হচ্ছে যে সিগন্যালটা তুমি পাঠাচ্ছ তার ফ্রিকোয়েন্সি কত, তার উপর ডিপেন্ড করবে অ্যাটেনুয়েশন। কারণ হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল যত ফ্রিকোয়েন্সি বাড়বে তত কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়া এবং কমার সাথে কিন্তু সিগন্যালের যে নয়েজ পিক করবে সেই নয়েজ পিক করা কিন্তু ডিপেন্ড করে। সো সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বাট আমরা যখন একটা বেস স্টেশন বসাবো সেখানে কিন্তু আরো অনেক ফ্যাক্টর ক্যালকুলেট করতে হয়। যেমন সেই অঞ্চলের তোমার উইন্ডের অবস্থা কি, সেই অঞ্চলে হিউমিডিটি কেমন, সেই অঞ্চলে মানুষ কি পরিমাণ পপুলেশন আছে, কত বড় বড় বিল্ডিং আছে, তারপরে হচ্ছে মানে এই ধরনের ইস্যুগুলো অনেকগুলা কাজ করে। সো মোবাইল বেস স্টেশন বসানোর সময় তার অ্যাটেনুয়েশন যখন ক্যালকুলেট করি, ওই অ্যাটেনুয়েশন ক্যালকুলেট করার ইকুয়েশনটা মোটামুটি আরো কমপ্লেক্স। এটা জাস্ট বেসিক মাইক্রোওয়েভ টেরেস্ট্রিয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে অ্যাটেনুয়েশন এভাবে ক্যালকুলেট করতে হয়। আচ্ছা স্যার। আচ্ছা, এবার আমরা আসি স্যাটেলাইট মাইক্রোওয়েভ। স্যাটেলাইট কমিউনিকেশন আমরা সবাই জেনে থাকি, কারণ আমরা বাসায় বসে বসে ডিশ টিভি দেখি, বিভিন্ন বিদেশি চ্যানেলগুলো দেখি। অ্যাকচুয়ালি এই যে চ্যানেলগুলো আমরা বিভিন্ন বিদেশি চ্যানেলগুলো যে টেলিভিশন দেখতে পাই, এটা অ্যাকচুয়ালি এই স্যাটেলাইট মাইক্রোওয়েভ এই কমিউনিকেশনের বদৌলতে আমরা দেখতে পাচ্ছি। কারণ আমরা বলি না, বিভিন্ন সময় আমরা স্যাটেলাইট টিভি দেখি, স্যাটেলাইট চ্যানেল, যেমন ঢাকায় বসে নিউ ইয়র্কে বসে এটিএন দেখা যায়, তাই না? নাকি আমি ঠিক শিওর না, এটিএন নাকি এনটিভি কি জানি, নিউ ইয়র্কে বসে কিন্তু এগুলো দেখা যায়। বাংলাদেশে কিছু চ্যানেল নিউ ইয়র্কে বসে দেখা যায়। সো বাংলাদেশের চ্যানেল তুমি নিউ ইয়র্কে বসে দেখতেছো, বা বিদেশি কোনো সাপোজ তোমার প্রিমিয়ার লিগ হচ্ছে, তুমি সেখান থেকে বসে লাইভ খেলা দেখতেছো বাংলাদেশে বসে, এটা কার বদলতে? আলটিমেটলি স্যাটেলাইটের বদলতে। সো এটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন, স্যাটেলাইট মাইক্রোওয়েভ কমিউনিকেশন। স্যাটেলাইট, এখানে স্যাটেলাইট হচ্ছে রিলে স্টেশন হিসেবে ইউজ হয়। কিভাবে এই কমিউনিকেশনটা করি? অ্যাকচুয়ালি এখন ধরো তোমার যেখানে খেলা হচ্ছে বা বাংলাদেশ থেকে যে ব্রডকাস্ট, মানে আমরা ব্রডকাস্ট করতেছি কোন একটা কিছু, সেটা তুমি নিউ ইয়র্কে বসে দেখবা কিভাবে। তো এখানে যখন কোনো কিছু একটা তুমি ব্রডকাস্ট করতেছো, এই সিগন্যালটাকে একটা স্যাটেলাইটে পাঠানো হচ্ছে, স্যাটেলাইট রিলে স্টেশন হিসেবে কাজ করতেছে। মানে স্যাটেলাইট এই সিগন্যালটাকে রিসিভ করতেছে, স্যাটেলাইট রিসিভার অ্যান্টেনা রিসিভ করে সেই সিগন্যালটাকে আবার রিলে হিসেবে সে কাজ করতেছে, এবং সেই সিগন্যালটা আবার চারিদিকে সে স্ক্যাটার করে দিচ্ছে। তাহলে স্যাটেলাইট যে সিগন্যালটা রিসিভ করলো, সে রিসিভ করে সে দেখবে সিগন্যালের স্ট্রেংথ কেমন, সেখানে সে একটু অ্যাম্পলিফাই করবে সিগন্যালটাকে, অ্যাম্পলিফাই করে আবার সেই সিগন্যালটাকে ট্রান্সমিট করে দিবে। সেই ট্রান্সমিট সিগন্যালটা আবার হচ্ছে অন্য কোনো দেশের যেই যার সাথে ওই আছে, তোমার কি বলবো, সাপোজ ধরো তুমি এখান থেকে এটিএন এর একটা নিউজ তুমি ব্রডকাস্ট করতেছো, তো সেটা যখন এখান থেকে ব্রডকাস্ট করতেছো সেটা স্যাটেলাইটে গেল, স্যাটেলাইট রিসিভার অ্যান্টেনা সেটা রিসিভ করলো, করে সেটাকে সে অ্যাম্পলিফাই করে, কারণ সেই সিগন্যালটাকে আবার ট্রান্সফার করতে হবে, অ্যাম্পলিফাই করে সেটাকে আবার সে ট্রান্সমিট করে দেয়। তখন সাপোজ নিউ ইয়র্কে বসে, নিউ ইয়র্কে যাদের সাথে কন্টাক্ট, সে নিউ ইয়র্কে
ওখান থেকে একটা রিসিভার অ্যান্টেনা সেই সিগন্যালটাকে রিসিভ করে সেইটা তোমার ওখানে তোমার টেলিভিশনে এসে শো করে। এটাই হচ্ছে বেসিক্যালি স্যাটেলাইট কমিউনিকেশনের কাজ। মানে স্যাটেলাইটটা কমিউনিকেশনে অ্যাকচুয়ালি স্যাটেলাইটটা হচ্ছে রিলে স্টেশনের সাথে। রিলে স্টেশন মানে জাস্ট সিগন্যালটা রিসিভ করতেছে, সেটাকে অ্যামপ্লিফাই করে আবার সেটাকে ট্রান্সফার করে অন্য জায়গায় পাঠাচ্ছে। এখন স্যাটেলাইট কেন ইউজ করি? কারণ দেখো আমরা টেলিভিশনে যে কমিউনিকেশন গুলো করে থাকি সবগুলো কিন্তু স্কাইওয়েভ প্রপাগেশন। তো টেলিভিশন যদি স্কাইওয়েভ প্রপাগেশন করে থাকে আমাদের বাংলাদেশের মধ্যে, কিন্তু আমরা কিন্তু এই স্কাইওয়েভ প্রপাগেশন দিয়ে নিউ ইয়র্ক পর্যন্ত তো আমরা এতগুলো অ্যান্টেনা দিয়ে ট্রান্সফার করতে পারবো না। তার মানে আমরা ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন যদি করতে চাই আমাদের স্যাটেলাইট ইউজ করতে হবে। কেন? কারণ স্যাটেলাইট কিন্তু আলটিমেটলি তোমার হচ্ছে মানে একটা আর্থ তো হচ্ছে তোমার গোল। তো এই আর্থ পুরা যদি ওয়ার্ল্ড কে কভার করতে চাও সেক্ষেত্রে তুমি স্যাটেলাইট দিয়ে তো আলটিমেটলি কভার করতে হবে। সো এই জন্য এই স্যাটেলাইট আমরা স্টেশন গুলো আমরা বিভিন্ন যেসব টিভি চ্যানেল গুলো বিভিন্ন বাইরের দেশে দেখায় বা বাইরের দেশের টিভি চ্যানেল গুলো আমরা দেখি, এই স্যাটেলাইট স্টেশন গুলোকে আমরা অ্যাকচুয়ালি ফি দিয়ে এগুলোকে আমরা কিনে নিই। এই সিগন্যাল অ্যাক্সেসটা কিনে নিই, সেটাকে আবার রিসিভ করে তোমাদের বাসায় টেলিভিশন চ্যানেলে মানে ওই ডিশের মাধ্যমে তোমার বাসায় টেলিভিশন চ্যানেলে পাঠানো হয় এবং তোমরা দেখতে পাও। এখন স্যাটেলাইট আবার বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন পারপাসে বিভিন্ন স্যাটেলাইট ইউজ করি আমরা। তোমার হচ্ছে যেমন স্যাটেলাইটের ইউজ কি? টেলিভিশনে ইউজ হয়, কারণ অলরেডি আমরা স্যাটেলাইট টিভি যে দেখি সেটা হচ্ছে টেলিভিশনের জন্য ইউজ হয়। লং ডিসটেন্স টেলিফোনি, অনেক লং ডিসটেন্স টেলিফোনি, তার মানে এক দেশ থেকে আরেক দেশে যখন তুমি কলগুলো আসে মোবাইল কলগুলো তখন কিন্তু স্যাটেলাইটটা আমরা ইউজ করি। প্রাইভেট বিজনেস নেটওয়ার্ক হচ্ছে বড় বড় গুগল বা অ্যামাজন বড় বড় বিজনেস নেটওয়ার্ক যারা মানে করে তাদের নিজস্ব স্যাটেলাইট থাকে, তারা এক দেশ থেকে মানে বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড তারা কমিউনিকেশন করে নিজেদের স্যাটেলাইটের মাধ্যমে। সো প্রাইভেট বিজনেস নেটওয়ার্কও কন্ট্রোল হয়। এখন আমরা বেসিক্যালি আচ্ছা এখানে দেখানো হয়েছে, দেখো স্যাটেলাইট অ্যান্টেনা আর্থ স্টেশন। ধরো এই আর্থ স্টেশনে একটা সিগন্যাল আমরা ট্রান্সফার করে দিচ্ছি, সাপোজ এটা বাংলাদেশ, এখান থেকে একটা এটিএন একটা নিউজ ব্রডকাস্ট হচ্ছে, সেটাকে ট্রান্সফার করতে স্যাটেলাইটে, স্যাটেলাইট সেটাকে রিসিভ করে জাস্ট সেটাকে অ্যামপ্লিফাই করে আমরা পাঠিয়ে দিচ্ছি হচ্ছে নিউ ইয়র্কের যে অ্যান্টেনা সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটা চ্যানেল। বা ইউরোপে একটা খেলা হচ্ছে, সেই ইউরোপে খেলাটা আমরা ট্রান্সফার করতে স্যাটেলাইট থেকে বাংলাদেশে আমরা অ্যান্টেনা দিয়ে রিসিভ করে সেখানে থাকে। আয়ন মণ্ডলে হচ্ছে রিফ্লেক্ট হয় না? কোনটা? না স্যাটেলাইট কমিউনিকেশন জাস্ট স্যাটেলাইটকেই আমরা রিলে স্টেশনে ইউজ করি। স্যাটেলাইট তো আরো অনেক উপরে থাকে, স্যাটেলাইট ডিসটেন্সটা আরো অনেক উপরে। সো তোমার স্যাটেলাইট তো বেসিক্যালি তোমার হচ্ছে স্যাটেলাইট দিয়ে তো আমরা বেসিক্যালি 3টা স্যাটেলাইট দিয়ে পুরো ওয়ার্ল্ড কভার করতে পারি। আচ্ছা এখন কথা হচ্ছে স্যাটেলাইট তাহলে কত ধরনের? স্যাটেলাইট বেসিক্যালি 3 ধরনের। এখন সেটা ডিপেন্ড করে কিসের উপরে? গ্রাউন্ড থেকে স্যাটেলাইটের হাইটের উপরে, স্যাটেলাইট কত উপরে আছে। সো আমরা দেখি না বিভিন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। আলটিমেটলি এগুলোর ভিতরে 3 ধরনের স্যাটেলাইট আছে। একটা আছে লো আর্থ অরবিট বা লিও বলি, মিডল আর্থ অরবিট বা এমইও, আর একটা হচ্ছে জিওসিনক্রোনাস আর্থ অরবিট বা জিইও। এই 3 ধরনের স্যাটেলাইট বেসিক্যালি আমরা ইউজ করি। এখন লিও স্যাটেলাইট কি? এর ডিসটেন্স হচ্ছে 100 মানে গ্রাউন্ড থেকে 100 মাইল থেকে 1000 মাইলের ভিতরে, মানে গ্রাউন্ড থেকে 100 মাইল থেকে 1000 মাইলের মধ্যে যে এরিয়া, ওই এরিয়াটাকে যে স্যাটেলাইটটা গুলা মানে আমরা সেট করি বা থাকে সেটাকে বলি আমরা লো আর্থ অরবিট বা লিও স্যাটেলাইট। এটা হচ্ছে এখন পর্যন্ত 1000 লিও স্যাটেলাইট অলরেডি লঞ্চ। এটা আসলে ভুল কথা, লিও স্যাটেলাইটের সংখ্যা এখন প্রায় 2000 এর উপরে এই জায়গায়। সো কারণ এটা হচ্ছে অনেক আগের স্ট্যাটিস্টিক্স। সো আমাদের এখন লিও স্যাটেলাইটের সংখ্যা প্রায় 2000, অনেকগুলো স্যাটেলাইট অলরেডি নষ্ট হয়ে গেছে। সো এখন অ্যাক্টিভ কতগুলো আছে আমি ঠিক বলতে পারবো না, বাট অ্যারাউন্ড প্রায় 1.5 থেকে 2000 স্যাটেলাইট এখন এই লো আর্থ অরবিটে আছে। এবং এটা কেন ইউজ করি? এটা হচ্ছে বেসিক্যালি লো আর্থ অরবিট স্যাটেলাইট গুলো খুব মানে কম্পারেটিভলি চিপ এটাকে রাখা, বা কারণ তোমার হচ্ছে তোমাদের যেখানে তুমি স্যাটেলাইটটা রাখবা সেখানে তো ওটা কিছু কস্ট দিতে হয়। সো রিলেটিভলি এটা হচ্ছে একটু চিপ এবং ওয়ার্ল্ড ওয়াইড মোবাইল টেলিফোন নেটওয়ার্ক ক্ষেত্রে ইউজ হয়। রিমোট সেন্সিং ইউজ করি, ওয়্যারলেস ইমেল, ভিডিও কনফারেন্সিং, এই টাইপের কাজে হচ্ছে আমাদের লো আর্থ অরবিটের স্যাটেলাইট গুলো সেটাকে ইউজ করি। আর একটা হচ্ছে মিডল আর্থ অরবিট বা এমইও। এটা হচ্ছে তার পরের ব্যান্ড, তার মানে 1000 মাইল থেকে শুরু করে 22300 মাইলের এই ডিস্টেন্সের মধ্যে যে কয়টা স্যাটেলাইট থাকে সেগুলোকে বলতেছি মিডল আর্থ অরবিট স্যাটেলাইট। মোটামুটি এই সংখ্যা এখন প্রায় 100 থেকে 110 এর মতো মিডল আর্থ অরবিটের, এবং এটা অলরেডি লঞ্চ হয়ে আছে এবং আছে ওখানে। এটা জিপিএস যে আমরা ইউজ করি, জিপিএস অ্যাকচুয়ালি মিডল আর্থ অরবিট এই স্যাটেলাইট থেকে আমরা
এই সিগন্যাল নিয়ে জিপিএসটা ইউজ করি। ইউএস ডিফেন্স অলরেডি এখানে 24 না, ইউএস ডিফেন্স অলরেডি ইউএস ডিফেন্সেরই প্রায় 30টা না 35টা স্যাটেলাইট আছে এই মিডল আর্থ অরবিটে, শুধু ডিফেন্সের কাজে ইউজ করে তারা। সিকিউরিটি, কমার্শিয়াল ইউজ, এইগুলা কাজে হচ্ছে ইউজ করে হচ্ছে মিডল আর্থ অরবিট স্যাটেলাইট গুলো। আরেকটা হচ্ছে জিও স্যাটেলাইট। জিও স্যাটেলাইটের ডিসটেন্স হচ্ছে 22,300 মাইল, মানে গ্রাউন্ড থেকে 22,300 মাইল, তার উপরে 22,300 মাইলের উপরের অংশে যে স্যাটেলাইট গুলো থাকে সেটা হচ্ছে বলতেছে জিও বা জিও স্যাটেলাইট। এবং এটা হচ্ছে ব্রডকাস্ট টিভি, তারপরে হচ্ছে আর্থ সায়েন্স, ক্লাইমেট এবং ওয়েদার যে রিসার্চ অর্গানাইজেশন তারা বেসিক্যালি এটা ইউজ করে। হ্যাঁ, গভর্নমেন্ট ইন্টেলিজেন্স অপারেশন, বিভিন্ন দেশে বড় বড় দেশের, মানে আমাদের না, বড় বড় দেশে যারা মোটামুটি পাওয়ারফুল দেশ তারা গভর্নমেন্ট ইন্টেলিজেন্সে এই ধরনের স্যাটেলাইট এখান থেকে পিকচার নিয়ে অল টাইম তারা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট রিসার্চ করতেছে, তারা তাদের সিকিউরিটি, তারা অন্য দেশের উপর নজরদারি, এই কাজগুলো অ্যাকচুয়ালি এই জিও আর্থ অরবিট দিয়ে করে থাকে আর কি। এবং এর ক্যাপাসিটি অনেক, এবং কভারেজ এরিয়া হচ্ছে 1/3 অফ দ্য আর্থ সারফেস। তার মানে জিও স্যাটেলাইটের কভারেজ হচ্ছে পুরো আর্থ সারফেস, যে রাউন্ড আর্থ সারফেস তার 1/3। তার মানে 3টা জিও স্যাটেলাইট যদি আমরা উপরে উঠে দিই জিও আর্থ অরবিটে, তাহলে আমরা পুরো পৃথিবীটাকে আমরা কভার করতে পারি। তার মানে এক একটা, এবং একটা থেকে তোমার জিও স্যাটেলাইট থেকে আরেকটা জিও স্যাটেলাইটের মধ্যে ডিসটেন্স কত হচ্ছে, তাহলে কত ডিগ্রি? 120 ডিগ্রি, তাই না? তার মানে তিনটা 120 ডিগ্রি, তার মানে 3টা দিয়ে আমরা পুরা ওয়ার্ল্ডটাকে কভার করতে পারি। এটা হচ্ছে জিও স্যাটেলাইট। এখানে কিছু কম্পারিজন দেওয়া আছে, দেখো এসটিপি, ইউটিপি, কোএক্সিয়াল কভার, ফাইবার অপটিক্যাল, এগুলো একটু দেখে নিও। তো এটা স্যার আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটটা স্যার কোনটার মধ্যে পড়ে? বেসিক্যালি আমরা পার্সোনাল স্যাটেলাইট যেগুলো দেই না, সবগুলোই হচ্ছে লো আর্থ অরবিটের স্যাটেলাইট। আচ্ছা, তারপরে একটু দেখে নিও, মানে আমি শিওর না, বাট পার্সোনাল সবগুলাই মোটামুটি লো আর্থ অরবিটের স্যাটেলাইট, এটাই হওয়ার চান্সেস সবচেয়ে বেশি। পার্সোনাল পারপাসে যেগুলো ইউজ হয় এগুলো এটাই মোটামুটি ইউজ করে আর কি। আচ্ছা, তো আর এই ছিল হচ্ছে আমাদের ট্রান্সমিশন মিডিয়া। আমরা এখন একটু আরেকটা টপিকে চলে যাব, একটু ওটা একটু দেখবো, দেখার পরে তারপর ক্লাস শেষ করবো। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আরেকটা টপিক আসে, সেই টপিকটা হচ্ছে মডুলেশন টেকনিক্স। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, মানে এই টপিক না জানলেই না আসলে না। মডুলেশন টেকনিক্স, তো মডুলেশনে বিভিন্ন রকম টেকনিক আছে। এখানে আমরা কিছু মডুলেশন টেকনিক দেখবো, কিভাবে মডুলেশন করি। দেখো, আমি শুরুতেই যখন একটা ক্লাস নিয়েছিলাম, ক্লাসের শুরুতে আমরা একটা কথা বলেছিলাম, আমরা যদি একদম প্রথম ক্লাসটা দেখি, এই যে, আচ্ছা এটা একটু দেখি। প্রথম ক্লাসে দেখো আমরা একটা কমিউনিকেশন সিস্টেম বেসিক স্ট্রাকচার দেখেছিলাম। এটা হচ্ছে ট্রান্সমিটার। ট্রান্সমিটারটা হচ্ছে সিগন্যাল ট্রান্সমিট করে একটা কমিউনিকেশন সিস্টেমে, এবং এই ট্রান্সমিটার ভিতরে কি কি থাকে? এই ট্রান্সমিটার ভিতরে থাকে সিগন্যাল অ্যাকুইজিশনের একটা সিস্টেম, মানে হচ্ছে সিগন্যালটা রিসিভ করবে সে, এরপরে সেই সিগন্যালটাকে কি করবে? প্রথমে আমরা যে কোনো কমিউনিকেশন সিস্টেমে যদি বলো না কেন, এই মোবাইলেও যদি বলো, তাহলে এই মোবাইলেও বেসিক্যালি আমাদের মোবাইল যেটা আছে সেই মোবাইলেও বেসিক্যালি আমাদের যে ট্রান্সমিটার আছে সে কি করে, আমরা যখন কথা বলি তখন কি হয়, ভয়েসটা এর ভিতরে আসে, সে ভয়েসটাকে রিসিভ করে, রিসিভ করার পরে কি করে, সেটাকে ডিজিটাইজ করে, ডিজিটাইজ করার পরে কি করে, ডিজিটাইজ করার পরে সেটাকে মডুলেশন করে। সেই মডুলেট সিগন্যালটা কি হয়, সেই মডুলেট সিগন্যালটা এর ভিতরে মাল্টিপ্লেক্সিং হয়ে এই চ্যানেলের ভিতরে যায়। সে চ্যানেলের ভিতর দিয়ে, যে চ্যানেলটা হচ্ছে ওয়্যারলেস চ্যানেল, অলরেডি যে চ্যানেলটা আমরা পড়লাম, সেই চ্যানেলের ভিতর দিয়ে যে রিসিভারে যায়, সেই রিসিভারের সিগন্যালটা কি হয়, রিসিভারের সিগন্যাল ডিমডুলেট হয়, তারপরে ডিমাল্টিপ্লেক্সিং হয়, তারপরে সিগন্যালটা ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট হয়ে তোমার যে কাছে সাথে কথা বলছো শেষ কথাটা শুনতে পাই। তার মানে বেসিক্যালি একটা কমিউনিকেশন সিস্টেমের মধ্যে বেসিক যে পার্টটা, তার মধ্যে ট্রান্সমিটারের প্রথম পার্ট হচ্ছে মডুলেশন। তার মানে একটা না, প্রথম পার্ট হচ্ছে অ্যানালগ সিগন্যালকে, কারণ আমাদের ভয়েস তো অ্যানালগ, সো অ্যানালগ সিগন্যালটাকে প্রথমে ডিজিটালে কনভার্ট করা। অ্যানালগ সিগন্যালটাকে আমরা কিভাবে ডিজিটালে কনভার্ট করব ফার্স্ট, তারপর ডিজিটালে কনভার্ট হয়ে গেলে তারপরে সেটাকে মডুলেট করতে হবে। কেন মডুলেট করব আমরা দেখবো। মডুলেশন হওয়ার পরে তারপরে সেটাকে মাল্টিপ্লেক্সিং করে তারপরে চ্যানেলের ভিতরে যাবে, কারণ একটা চ্যানেল, সেই চ্যানেলের ভিতরে সিগন্যাল পাঠানোর জন্য আমাকে মাল্টিপ্লেক্সিংটা মাস্ট। সো আমাদের প্রথম একটা কমিউনিকেশন সিস্টেমের বেসিক যে পার্ট ট্রান্সমিটার, ট্রান্সমিটারের ভিতরে
প্রথমে অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করব, তারপরে সেটাকে মডুলেশন করব, তারপর সেটাকে মাল্টিপ্লেক্সিং করব। মানে ট্রান্সমিটারের ভিতরে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, মডুলেশন এবং মাল্টিপ্লেক্সিং, এই তিনটা কাজটা হয়ে থাকে এর ভিতরে। এবার আমরা প্রথমে মাল্টিপ্লেক্সিং এর ভিতরেই আমরা বেসিক্যালি অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সনটা দেখবো। তার মানে এখন আমরা এই যে এই স্লাইডে দেখবো, এই নোটসে দেখবো হচ্ছে আমরা একটা সিগন্যালকে কিভাবে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করি এবং সেকেন্ডলি কিভাবে এটাকে মডুলেট করি। তারপরে পরের নোটসে দেখবো আমরা কিভাবে মাল্টিপ্লেক্সিং করি। তারপরে নোটসে আমরা ডিমাল্টিপ্লেক্সিং, ডিমডুলেশন এগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, এই মডুলেশন টেকনিক্স, এবার আমরা আসি মডুলেশন টেকনিক্স। মডুলেশনটা কি? কেউ কি মডুলেশন কখনো পড়ছে এর আগে? জি স্যার, একটু পড়া আছে অ্যানালগ মডুলেশন নিয়ে। অ্যানালগ অ্যামপ্লিটিউড মডুলেশন, ফেজ মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন। ল্যাব করেছিল নাকি? স্যার ফুল শেষ করতে পারি নাই, তার আগেই করোনা চলে আসছে আর কি। দেখ শোনো, এখন সবারই একই অবস্থা, বুঝছো না? কিছু করার নেই। আচ্ছা, মডুলেশন নিয়ে অ্যাকচুয়ালি তোমাদের কোনো আইডিয়া আছে কেন মডুলেশন দরকার হয়? স্যার হচ্ছে একটা ক্যারিয়ার সিগন্যাল দিয়ে আমরা হচ্ছে যে আমাদের মেইন সিগন্যালটাকে পাঠাই, ক্যারিয়ার সিগন্যাল দিয়ে পাঠাই, কজ হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি বেশি, তাহলে আমাদের অ্যান্টেনা সাইজ কম লাগে। ওকে, তার এইসব মানে কারণে আমরা আলটিমেটলি ও একটা যেটা রিজন বললো সেটা হচ্ছে আমরা যেটা করি কি, আমরা অ্যানালগ মডুলেশন করছি বা ল্যাবে করার চেষ্টা করেছি, বা যাই হোক যতটুকু পারে অনেকে করছে। সেটা হচ্ছে এই মডুলেশনে কি ছিল, যে একটা ক্যারিয়ার সিগন্যাল দিয়ে একটা মেসেজ সিগন্যালকে কি করি, মডুলেশন করি। মডুলেশন করি মানে কি আলটিমেটলি তিন ধরনের মডুলেশন তোমরা দেখছো। অ্যামপ্লিটিউড মডুলেশন, এক হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউডটাকে ক্যারিয়ার সিগন্যাল অ্যামপ্লিটিউডে মানে অ্যামপ্লিটিউডটাকে চেঞ্জ করি, আর ফ্রিকোয়েন্সি মডুলেশন হচ্ছে ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করি, আর ফেজ মডুলেশন হচ্ছে ফেজ চেঞ্জ করি। তার মানে আলটিমেটলি আমরা যে কাজটা করতেছি, আমরা বেসিক্যালি কমিউনিকেশনে যে মডুলেশন ইউজ হয় সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। তার মানে আমরা একটা সিগন্যাল, যে সিগন্যালটা আমরা ট্রান্সমিট করব, সেই সিগন্যালটা যতই ফ্রিকোয়েন্সি থাক না কেন, আমরা সেই সিগন্যালটাকে অনেক হাই ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে ফেলি, বা হাই ফ্রিকোয়েন্সিতে ফ্রিকোয়েন্সি মডুলেশন করে ফেলি। কারণ হাই ফ্রিকোয়েন্সির সুবিধা কি, ফ্রিকোয়েন্সি যদি হাই হয় তাহলে কি হবে, ওয়েভলেন্থটা কি হবে, আমরা জানি কি কম হবে, কমে যাবে, মানে ওয়েভলেন্থটা কমে যাবে। সেক্ষেত্রে অ্যান্টেনার লেন্থটা, মানে অ্যান্টেনাটা কত বড় হবে, সেটা কিন্তু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। সো যদি তুমি অনেক কম ফ্রিকোয়েন্সি সিগন্যাল ট্রান্সমিট করতে চাও, তাহলে যে অ্যান্টেনা ইউজ করতে হবে, সেই অ্যান্টেনার ডিসটেন্স কয়েক কিলোমিটার পর্যন্ত হয়ে যেতে পারে। এখন তোমার ফোনের যে অ্যান্টেনাটা আগে দেখতা, তোমরা কি কেউ দেখছো যে উপরে ফোনের মাথার উপরে একটা অ্যান্টেনা শোনা থাকতো? জি স্যার, আগের ফোনগুলোতে এরকম ছিল। হ্যাঁ, এখন আগের ফোনগুলো এরকম ছিল। তার আগের ফোনগুলো কি ছিল, তার আগের ফোনগুলো ছিল আরো বড় বড় অ্যান্টেনা ছিল, আমরা টাইনা লম্বা করে এভাবে বের করে ওই যে রেডিওর মতো অ্যান্টেনা ইউজ করতাম, আমরা আরো বড় অ্যান্টেনা ইউজ করতে হতো। এর উপরে অ্যান্টেনা ছিল, সে অ্যান্টেনা যে এই যে রেডিও যে অ্যান্টেনা গুলো ইউজ করতে না, টেনে এটা বড় করে লম্বা করে তারপরে আমরা ফোনে কাজ চালাইতাম। এখন কি হচ্ছে দেখো, এখন তো অ্যান্টেনা দেখাই যায় না। ইভেন এই ফোনটা যদি খোলো না, তাও অ্যান্টেনা দেখতে পাবা না। অ্যান্টেনা সাইজটা এত ছোট করে নিয়ে আসা হয়েছে, মাইক্রো প্যাচ অ্যান্টেনা ইউজ করি আমরা এর ভিতরে এখন। সো আমরা কিন্তু আলটিমেটলি আমরা চাচ্ছি মোবাইল ডিভাইস বা যে কোনো কমিউনিকেশন ডিভাইসটাকে ছোট করে নিয়ে আসতে, মিনিমাইজ করে নিয়ে আসতে। মিনিমাইজ করতে হলে তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অ্যান্টেনাটাকে ছোট করো, কারণ অ্যান্টেনা যদি ছোট না করতে পারো তাহলে ডিভাইস কতটুকু করে নিয়ে আসবা তুমি। সো এটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, যদি একটা সিগন্যাল ট্রান্সমিট করতে চাও, অ্যান্টেনা সাইজ একটা ইম্পর্টেন্ট জিনিস। সো এই অ্যান্টেনা সাইজটাকে আমরা ছোট করার জন্য আমরা বেসিক্যালি এই কাজটা করে থাকি। আরো মডুলেশন অনেক পারপাস আছে, দেখি আমরা। মডুলেশন ইজ এ প্রসেস অফ চেঞ্জিং দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল। তার মানে মডুলেশন হচ্ছে একটা প্রসেস যেখানে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল বলি বা ভয়েস সিগন্যাল বলি, মানে যেটা বলি না কেন, যে কোনো একটা সিগন্যালকে চেঞ্জ করার প্রসেসটা হচ্ছে মডুলেশন। সে চেঞ্জটা বিভিন্ন রকম হতে পারে, তার অ্যামপ্লিটিউড চেঞ্জ করতেছি, হতে পারে তার ফেজ চেঞ্জ করতেছি, হতে পারে তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতেছি, হতে পারে তার ডিজিটাল সিগন্যাল হলে হতে পারে তার কি বলে তোমাদের হচ্ছে উইড চেঞ্জ করতেছি, বিভিন্ন রকম চেঞ্জ হতে পারে। কেন দরকার মডুলেশন? মডুলেশন দরকার হচ্ছে রেডিউস অ্যান্টেনা সাইজ। এট ফার্স্ট যেটা তোমরা বললে রেডিউস অ্যান্টেনা সাইজকে ছোট করব। কেন? কারণ আমরা যত সিগন্যালকে যত ফ্রিকোয়েন্সি বাড়াবো তত তার ওয়েভলেন্থ কম হবে, এবং ওয়েভলেন্থ কম যদি ওয়েভলেন্থ হয়
সেক্ষেত্রে আমাদের অ্যান্টেনা সাইজে চলে হবে, কারণ ওয়েব অ্যান্টেনা সাইজ ইজ কম্প্যাটিবল উইথ ওয়েব লেন্থ। ওয়েব লেন্থের উপর ডিপেন্ড করে কিন্তু অ্যান্টেনা সাইজটা। সো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে আমরা অ্যান্টেনাটাকে ছোট করতে চাই, যত ছোট পারি। সো দ্যাটস ওয়াই আমরা মডুলেশনটা দরকার হয় টু সেভ এনার্জি টু ট্রান্সমিট ইনফরমেশন। যদি আমরা একটা সিগন্যাল ইনফরমেশনটাকে ট্রান্সমিট করতে চাই, আমাদের কিন্তু আরেকটা বড় থাকতে হচ্ছে এনার্জি সেভ করো। এনার্জি সেভ করো কেন? কারণ এই যে ফোনটা, এই ফোনে আমরা 5000 mAh ব্যাটারি ইউজ করি। 5000 mAh ব্যাটারি যদি ইউজ করে এই ফোনটাকে আমরা যতক্ষণ ইউজ করব, যদি এই ফোনে সিগন্যাল ট্রান্সমিট করার জন্য আরো বেশি এনার্জি দরকার হইতো, তাহলে তো এটা 2 ঘন্টায় ডিসচার্জ হয়ে যেত। সো আমরা চেষ্টা করব যত কম ব্যাটারি দিয়ে যত বেশি ফোনটাকে আমরা সাপোর্ট দিতে পারি। এটা কিন্তু চ্যালেঞ্জিং টাফ। এখন কিন্তু দেখো যেই দিন যাচ্ছে হয় ব্যাটারি বাড়াচ্ছে, নাহলে কম ব্যাটারি ইউজ করে কিভাবে বেশি লং টাইম লংজিভিটি সাপোর্ট দেওয়া যায় কাস্টমারকে, সেই চিন্তা করছে মোবাইল কোম্পানিগুলো। সো মানে আমরা এনার্জি সেভ করার চিন্তা করতেছি আমরা। তারপর ইনডিরেক্টলি কি? ইনডিরেক্টলি লেস পাওয়ার ইজ নেসেসারি টু ইমপ্রুভ দ্য রেঞ্জ। কম পাওয়ার যাতে দরকার হয় আমাদের, কম পাওয়ার যাতে আমাদের ইনপুট দরকার হয় একটা কাজ করার জন্য, সেদিকে আমরা চিন্তা করব। সো আমাদের ফ্রিকোয়েন্সির উপরে এটা একটা ডিপেন্ড করে যে আমরা কতটুকু এনার্জি ট্রান্সমিট করতেছি, জন্য কতটুকু পাওয়ার লাগবে। সো আমরা পাওয়ারটা একটা ইম্পর্টেন্ট, পাওয়ারটা সেভ করার জন্য চেষ্টা করি। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। মডুলেশন দিয়ে এই কাজটা মোটামুটি আমরা মডুলেশন না করতে পারলে আমরা এই কাজটা করতে পারবো না। যদি অরিজিনাল সিগন্যাল ট্রান্সমিট করি সেটা পারবো না। থার্ড হচ্ছে টু ট্রান্সমিট সিগন্যালস ফ্রম ভেরিয়াস সোর্সেস সাইমালটেনিয়াসলি ওভার এ কমন চ্যানেল। এখন তার মানে অনেকগুলা, ধরো একটা চ্যানেল দিয়ে রাখছে। সাপোজ তোমার বাসায় যতগুলো ডিশ লাইন আছে, দেখবা অনেকগুলো ডিশ লাইন। তোমাদের বাসায় ধরো একটা বিল্ডিং এ তোমার টিএনডি লাইন ইউজ করো, একটা বিল্ডিং এ টিএনডি ইউজার হচ্ছে 10 জন। দেখবা 10 জনের বাসা থেকে 10টা তার এসে রাস্তায় এসে একটা তারের সাথে কানেক্ট হয়েছে, একটা হাব দিয়ে কানেক্ট করা হয়। তার মানে কি 10 জনের বাসার সিগন্যাল একটা সিগন্যালের ভিতর দিয়ে ট্রান্সমিট, একটা তোমার মিডিয়ার ভিতর দিয়ে ট্রান্সমিট হবে বা একটা তারের ভিতর দিয়ে যাবে। এখন তাহলে তাই করতে চাও, অনেকগুলো সিগন্যালকে যদি এট এ টাইম ট্রান্সমিট করতে চাও একটা চ্যানেলের ভিতর দিয়ে, তখন কিন্তু সবগুলো, ধরো তোমার বাসায়ও তোমার মা ফোনে কথা বলতেছে, আরেকজনের বাসায় পাশের বাসায় আন্টিও ফোনে কথা বলতেছে। দুজনের কিন্তু ভয়েসের মোটামুটি ফ্রিকোয়েন্সি রেঞ্জ একই, কারণ আমার হিউম্যান ভয়েসের ফ্রিকোয়েন্সি রেঞ্জ তো একই। হ্যাঁ, একটু চেঞ্জ হতে পারে, কারণ সবার তো ভয়েসের ফ্রিকোয়েন্সি একরকম না, বাট মোটামুটি তো কাছাকাছি। অনেক ফ্রিকোয়েন্সি কম্পাউন্ড মিলে যাবে, যেটা তোমার আম্মুর আর তোমার পাশাপাশি যে আন্টি, তার হচ্ছে ভয়েসের ফ্রিকোয়েন্সি কিন্তু একটা মিলে যাবে। তাহলে মিলে যদি যায়, এবার এই দুটো সিগন্যালকে যদি একটা কেবলের ভিতরে ট্রান্সমিট করো, তাহলে ঘটনা কি ঘটবে? তোমার আম্মুর কোনটা ভয়েস আর তোমার পাশাপাশি আন্টির কোনটা ভয়েস, সেটা কিন্তু অলরেডি চ্যানেলে তোমাদের ওয়্যারের মধ্যে মিক্স আপ হয়ে যার সাথে কথা বলছে সে কিছু শুনবে না। সো এমন একটা সিস্টেম করতে হবে যে তোমাদের বাসা থেকে যে সিগন্যালটা যাচ্ছে তাকে একটা ফ্রিকোয়েন্সিতে রাখবো, একটা ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সিতে। পাশের বাসা থেকে যে ভয়েসটা আছে তাকে আরেকটা ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সিতে রাখবো। তাহলে এভাবে যদি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে আমরা এটাকে যদি একটা চ্যানেলের মধ্যে ট্রান্সমিট করতে পারি, তাহলে কিন্তু ওভারল্যাপিং এর কোনো চান্সেস নাই। সো একটা কমন চ্যানেলের ভিতর দিয়ে যদি অনেকগুলা সিগন্যাল আমরা ট্রান্সমিট করতে চাই একটা চ্যানেলের ভিতর দিয়ে, তখন কিন্তু আমার মডুলেশন দরকার হবে। ডিফারেন্ট ক্যারিয়ার ইউজ করে, ডিফারেন্ট ক্যারিয়ার ইউজ করে, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে। ঠিক আছে? সো এটা কারণ একই ফ্রিকোয়েন্সি হলে তো তুমি আইডেন্টিফাই করতে পারবে না, মিক্স আপ হয়ে যাবে তো। সো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু মডুলেশনটা দরকার হয়। আরেকটা কি? টু সেন্ড সিগন্যালস ওভার লং ডিসটেন্স উইথ মিনিমাম নয়েজ। মিনিমাম নয়েজ কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। যে তোমার একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করবা, তোমার কিন্তু টার্গেটই হচ্ছে লং ডিসটেন্সে ডেটা পাঠাবো, নয়েজ যাতে কম হয়। এই তো মূল কথা। তুমি যাই করো না কেন, তোমাকে নয়েজ কমাইতে হবে এবং দূরেও পাঠাইতে হবে, ট্রেড অফ করতে হবে দুটোর মাঝখানে। সেটা যদি করতে চাও, তোমার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি রাখতে হবে। আলটিমেটলি লো ফ্রিকোয়েন্সি সিগন্যালটা কিন্তু বেশি নয়েজ পিক করে। সো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। সো এক্ষেত্রে মডুলেশন যদি আমরা সিগন্যাল না করে থাকি, তাহলে কিন্তু নয়েজ বেশি পিক করবে, এবং লং ডিসটেন্স নয়েজ যদি বেশি পিক করে থাকে, তাহলে কিন্তু কিছু দূর যাওয়ার পরে সেটা ডিস্ট্রয় হয়ে যাবে, সিগন্যালটা অনেক দূরে তুমি পাঠাতে পারবে না। যত নয়েজ কম পিক করবে সেটা তো স্ট্রেন্থ ভালো থাকবে, সেটা তত দূরে যাবে আর কি, তত দূরে তুমি পাঠাইতে পারবা। এবং এই লং ডিসটেন্সের সাথে মিনিমাম নয়েজ, এটার সাথে কিন্তু কস্ট রিলেটেড। এখন তুমি ধরো একটা কমিউনিকেশন সিস্টেম, ধরো তোমরা দুইজন একটা কোম্পানিতে সাপোজ বিডিসিএল এ জয়েন করছো। তো বিডিসিএল এ জয়েন করছো তানিম আর হচ্ছে কি বলি রাজশ্রী। ধরো
তো বিটিসিএল এ জয়েন করছে তানিম আর রাজশ্রী, তানিম জয়েন করছে, তানিমকে একটা প্রজেক্ট দিল বিটিসিএল থেকে যে তুমি একটা কিছু করবা, যে এই মহল্লার মধ্যে আমরা একটা টেলিফোন সিস্টেম নাই, কোনো টেলিফোনি সিস্টেম নেই, মহল্লার ভিতরে আমরা টেলিফোন সিস্টেম সার্ভিস দিব, তো তুমি একটা সিস্টেম বানাবা, যে সিস্টেম, আর রাজস্ব বলো তুমি একটা সিস্টেম বানাবা। দেখো তানিম কি করলো, ওই মহল্লার ভিতরে সব কাস্টমারকে সাপোর্ট দিয়ে দিল, কোনো রিপিটার ইউজ করবে না সে। তার মানে অনেক দূরে দূরে এক পাশ থেকে আরেক পাশের ডিসটেন্স অনেক, কিন্তু কোনো রিপিটার লাগে নাই, সরাসরি একটা তার দিয়ে হয়ে গেছে। আর রাজস্ব কি করলো, সে হচ্ছে এক পাশ থেকে আরেক পাশের মধ্যে দুইটা করে রিপিটার লাগলো। কেন? কারণ হচ্ছে সিগন্যাল নয়েজ বেশি পিক করতেছে। তাহলে তোমার আলটিমেটলি দিন শেষে জেনে দেখবে যে রিপিটার বেশি ইউজ করা মানে কি, রিপিটার বা অ্যাম্পলিফায়ার যেটাই বলি না কেন, বেশি ইউজ করা মানে খরচ বেশি, তো কস্ট বেশি। সো কস্ট বেশি, তো কস্ট মিনিমাইজেশন একটা ইস্যু। তার মানে তোমার চিন্তা করতে হবে কম নয়েজ নিয়ে যত লং ডিস্টেন্স ট্রান্সফার করা যায় তত খরচ কমবে। সো এটার মাধ্যমে কস্ট আলটিমেটলি মিনিমাইজ হয়ে আসবে। সো মডুলেশনের কিন্তু দরকার অনেক পারপাসে, আলটিমেটলি সব কাজে আমরা এই সব কারণেই আমরা অ্যাকচুয়ালি মডুলেশনটাকে ইউজ করে থাকি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি এক ধরনের মডুলেশন দেখবো প্রথমেই, সেটাকে বলতেছিলাম পালস মডুলেশন। আচ্ছা আগে বলি, তোমরা যে মডুলেশনটা পড়ে আসছো বা পড়ছো সেটা কিন্তু অ্যানালগ মডুলেশন, এখানে যে মডুলেশন পড়তেছে সেটা কিন্তু ডিজিটাল মডুলেশন। আচ্ছা, প্রথমেই যে মডুলেশন দেখবো সেটা হচ্ছে পালস মডুলেশন। পালস মডুলেশনটা কি? পালস মডুলেশন হচ্ছে একটা সিগন্যালকে, অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করার পরে আমরা একটা ট্রেন অফ পালস পাই, মানে ডিজিটাল সিগন্যাল একটা পালস। এই পালসটা এই পালসের মডুলেশন যদি করে থাকি সেটাকে বলি আমরা পালস মডুলেশন। আমরা দেখবো পালস মডুলেশন বেসিক্যালি এই চার ধরনের হয়ে থাকে। এক হচ্ছে পালস উইডথ বা পালস লেন্থ বা পালস ডিউরেশন মডুলেশন, একই কথা। আরেকটা হচ্ছে পালস পজিশন মডুলেশন, পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, পালস কোড মডুলেশন। এই চার ধরনের পালস মডুলেশন হয়। এর মধ্যে পালস কোড মডুলেশনটা আমরা এই কমিউনিকেশন যে আমরা যে টেলিফোনি সিস্টেম সেখানে পালস কোড মডুলেশনটা ইউজ করি আমরা। আচ্ছা, তো এই পালস মডুলেশন দেখি কি জিনিস, দেখো আচ্ছা এই পালস মডুলেশন যদি আমরা একটু দেখি, দেখো এটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল। এই অরিজিনাল সিগন্যালটাকে তুমি যখন ডিজিটাল সিগন্যাল কনভার্ট করবা তাহলে কিছু ডিজিটাল এই ধরনের একটা সিগন্যাল আসবে। এখন এটাকে বলছে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, পালস ডিউরেশন মডুলেশন, পালস পজিশন মডুলেশন। পালস অ্যামপ্লিটিউড মডুলেশন হচ্ছে, দেখো ঠিক একটা পালস, ধরো এই সিগন্যালটা অরিজিনাল সিগন্যালের সাথে একটা পালসকে মাল্টিপ্লাই করা হয়, মাল্টিপ্লাই করলে এই ধরনের একটা সিগন্যাল আসে। এবং এখানে দেখো অরিজিনাল সিগন্যালের অ্যামপ্লিটিউড এবং পালসের অ্যামপ্লিটিউড একই রকম। তার মানে অরিজিনাল সিগন্যালের মতো করে পালসের অ্যামপ্লিটিউডটাকে আমরা চেঞ্জ করে ফেললাম, এটাকে বলি পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। টেনশনে করার কিছু না, আমরা একটু আগাই, তারপর না বুঝতে পারলে জিজ্ঞেস করো। আর পালস ডিউরেশন মডুলেশন, দেখো এটা একটা ট্রেন অফ পালস নিছো তুমি, ট্রেন অফ পালস ইজ জাস্ট লাইক সিস্টেমটাকে আমি একটু দেখাই তোমাদের। এই যে ঘটনাটা হচ্ছে এইরকম একটা, এটা হচ্ছে সিগন্যাল, এটা হচ্ছে সিগন্যাল, এটা হচ্ছে পালস ট্রেন। এই সিগন্যাল এবং পালসকে মাল্টিপ্লাই করা হয়, মাল্টিপ্লাই করলে কি হয়, সিগন্যালের যে শেপ সেই শেপ অনুযায়ী দেখো এই যে পালসের শেপটা চেঞ্জ হচ্ছে, দেখছো? দেখো সেম, দেখো ঠিক সিগন্যালের শেপ আর পালসের শেপ, আগে ছিল নরমাল পালস, এখন সেটা সিগন্যালের শেপ হয়ে গেল। এই জিনিসটা এখানে করা হয়েছে, এই যে এটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল, এর সাথে একটা পালসকে মাল্টিপ্লাই করা হয়েছে এবং সব পালসের উইডথ সেম। এরকম একটা পালসকে মাল্টিপ্লাই করলে দেখো এই সিগন্যালের অ্যামপ্লিটিউডের মতো এই পালসের অ্যামপ্লিটিউডও চেঞ্জ হয়ে গেছে, এটাকে বলছি পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। পালস ডিউরেশন মডুলেশন কি, দেখো দেখো সবগুলো পালসের ডিউরেশন সব একই ছিল না, উইডথটা দেখো তো, দেখো তো উইড একই না সবগুলো পালসের। এই যে দেখো এই ডিসটেন্স, এই উইড, এই উইড, এই উইড, সবগুলো একই উইড না? জি স্যার। এই দেখো এখানে উইড একই নেই। দেখো যেখানে সিগন্যাল অ্যামপ্লিটিউড বেশি সেখানে উইড বড় হয়ে গেছে, যেখানে সিগন্যাল অ্যামপ্লিটিউড কম সেখানে উইড একদম কমে গেছে, যেখানে মডারেট এখানে মডারেট আছে। দেখো এখানে একটু কম, এই যে দেখো পালস উইড কম, এখানে একটু সিগন্যাল অ্যামপ্লিটিউড বাড়ছে, এই যে পালসের উইডটা একটু বড় হয়েছে আগেরটার চেয়ে। এখানে আরো অ্যামপ্লিটিউড বেশি, এই যে দেখো সিগন্যাল পালসের উইড আরো বড় হয়ে গেছে।
আবার অ্যামপ্লিটিউড কমতেছে, এই যে দেখো পালস রেট কমে গেছে, আবার অ্যামপ্লিটিউড আরো কমে গেছে, পালস রেট আরো কমে গেছে, করে অ্যামপ্লিটিউড এখন যখন মিডিয়ামে নেমে আসবে তখন পালস রেট একদম মোটামুটি নাই বললেই চলে। সো পালসের ডিউরেশনটাকে চেঞ্জ করা হয় সিগন্যালের অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করে, এটাকে বলছে পালস ডিউরেশন মডুলেশন। পালস পজিশন মডুলেশন কি? পালস পজিশন মডুলেশন হচ্ছে পালসের যে পজিশনটা, সেই পজিশনটা চেঞ্জ হয়ে যায়। এবার দেখো দেখো এই যে এখানে দেখো আগে ছিল পজিশনটা এই জায়গায়, এই যে দেখো এই জায়গায় আছে, এরপরে ছিল পজিশনটা এই জায়গায়, তার মানে এখানে ছিল না, এই যে জায়গায় দেখো শিফট হয়ে এখানে চলে আসছে। অ্যামপ্লিটিউড যত বাড়তেছে তত শিফটিংটা বাড়তেছে, অ্যামপ্লিটিউড যত কমতেছে দেখো পাশাপাশি চলে আসতেছে, দেখছো? তার মানে পালসের যে পজিশনটা ছিল, যে জায়গায় ছিল সেই জায়গা থেকে সরে যাচ্ছে। এই যে দেখো প্রথম পালসের এটা ছিল পজিশন, সেকেন্ড পালসের পজিশন কিন্তু এই জায়গায় ছিল, এখন এই জায়গায় চলে আসছে, দেখো। সো পালসের পজিশনটাকে আমরা চেঞ্জ করে ফেলি ডিপেন্ডিং অন দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য সিগন্যাল, এটাকে বলছে পালস পজিশন মডুলেশন। এই হচ্ছে বেসিক্যালি। আর আরেকটা মডুলেশন হচ্ছে পালস কোড মডুলেশন। পালস কোড মডুলেশন আমরা একটু পরে পড়বো। এখানে কারো কোনো কনফিউশন আছে? সব বুঝে ফেলছো না? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবার আসি পালস কোড মডুলেশন। পালস কোড মডুলেশনটা কি? পালস কোড মডুলেশন হচ্ছে একটা সিগন্যালকে, একটা অ্যানালগ সিগন্যালকে আমরা কিছু ডিজিটাল কোডে কনভার্ট করি। মানে একটা অ্যানালগ সিগন্যাল, এটা ডিজিটাল কিছু কোডে কনভার্ট করে ফেলবো, এটাকে বলি পালস কোড মডুলেশন। কিভাবে করে থাকি সেটা হচ্ছে আমরা একটু দেখবো ডিটেইলস। পালস কোড মডুলেশনের তিনটা স্টেপে করা হয় পালস কোড মডুলেশন। এক হচ্ছে স্যাম্পলিং, প্রথমে করা হয় স্যাম্পলিং, তারপর কোয়ান্টাইজেশন, তারপর ইনকোডিং। বেসিক্যালি একটা ডিজিটাল টু, এটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন প্রসেস। বেসিক্যালি এটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন প্রসেস। স্যাম্পলিং, প্রথম স্টেপ হচ্ছে স্যাম্পলিং, সেকেন্ড স্টেপ হচ্ছে কোয়ান্টাইজেশন, থার্ড স্টেপ হচ্ছে ইনকোডিং। তোমরা কি স্যাম্পলিং কোয়ান্টাইজেশন কোথাও পড়ছো? জি স্যার, আমরা পিসিএম পড়ছি স্যার, ইয়েতে ডিএসপি তে। কিন্তু ভালোই, ঠিক আছে, আমরা আরেকবার রিভিশন দিব। হ্যাঁ, আচ্ছা। তো তাহলে বেসিক্যালি তিনটা স্টেপ। এ হচ্ছে প্রথমে স্যাম্পলিং করি, প্রথমে একটা অ্যানালগ সিগন্যাল নিই, সেটাকে আমরা স্যাম্পলিং করি, স্যাম্পলিং করার পর সেটাকে আমরা কোয়ান্টাইজেশন করি, তারপর সেটাকে আমরা ইনকোডিং করি। এটা হচ্ছে পালস কোড মডুলেশনের স্টেপ। এবং ইনকোড করার পরে যেটা পাই সেটা হচ্ছে আমরা বিট স্ট্রিম পাই, সিরিয়াল বিট স্ট্রিম। মানে সিরিয়াল কিছু 101010 অথবা 1100 এরকম টাইপের একটা সিরিয়াল বিট স্ট্রিম পাই। এটাই হচ্ছে তোমার অ্যানালগ সিগন্যালের ইকুইভ্যালেন্ট পিসিএম কোড। ঠিক আছে, তো এটা আমরা একটু দেখি। আসলে এগুলো ক্লাসরুম টিচিং এর মতো হবে না, মানে হইছে কি এগুলো বোর্ডে একটু বুঝালে ভালো হইতো, আনফরচুনেটলি কিছু করার নাই। আচ্ছা, দেখো এটা অ্যানালগ সিগন্যাল, এটা হচ্ছে পিসিএম, একটা পিসিএম মডুলেটর। পিসিএম মডুলেটরের তিনটা স্টেপ আছে। একটা হচ্ছে প্রথমে স্যাম্পলিং হবে এই সিগন্যালটা, তারপরে কোয়ান্টাইজিং হবে, তারপর ইনকোডিং হবে, করে আউটপুট একটা দেখো ডিজিটাল বিট স্ট্রিম বের হবে। এখন এইটা একটা অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল প্রথমে স্যাম্পলিং করব। স্যাম্পলিং করলে এই জায়গায় যে সিগন্যালটা আসবে সেটা হচ্ছে এটা। স্যাম্পলিং করার সিস্টেমটা কি? স্যাম্পলিং করার সিস্টেম হচ্ছে এই অ্যানালগ সিগন্যালের সাথে একটা পালস রেট মাল্টিপ্লাই করে ফেলি আমরা। এই যে দেখো পালস রেট মাল্টিপ্লাই করে ফেলছি, এটা হচ্ছে স্যাম্পলিং। তাহলে স্যাম্পল হয়ে গেল। সেই স্যাম্পল হওয়ার পরে এরপর করবো কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন মানে কি? তাহলে স্যাম্পলিংটা ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই তো? কোয়ান্টাইজেশন করে আমরা একটা ভ্যালু নিব, আমরা দেখবো ডিটেইলস দেখবো। এরপর হচ্ছে ইনকোডিং, এরপর এই কোয়ান্টাইজ ভ্যালুকে ইনকোড করে আমরা ডিজিটাল ডেটা কনভার্ট করে ফেলবো। এটা হচ্ছে বেসিক স্টেপ, আমরা একটু দেখি। আচ্ছা, তার মানে এই যে দেখো অ্যানালগ সিগন্যাল, এটা ধরো অ্যানালগ সিগন্যাল দেওয়া হয়েছে তোমাকে। প্রথমে এটার সাথে একটা পালস ট্রেন মাল্টিপ্লাই করলাম, এই ধরনের একটা পালস, এই ধরনের একটা পালস ওই অ্যানালগ সিগন্যালের সাথে মাল্টিপ্লাই করলাম। করলে কি হবে? এই যে দেখো এটার সাথে যদি একটা পালস ট্রেন মাল্টিপ্লাই করি, দেখো তো এরকম হবে না? ঠিক অ্যানালগ সিগন্যাল অ্যামপ্লিটিউডের সাথে সাথে পালসের অ্যামপ্লিটিউড গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের একটা সিগন্যাল পাবো আমরা। এরপরে এই সিগন্যালটা থেকে আমরা সেটাকে কি করবো? কোয়ান্টাইজ করবো। কোয়ান্টাইজ করলে ধরো এই ধরনের একটা সিগন্যাল পাবো। এরপরে সেটাকে আমরা বাইনারি কোডে কনভার্ট করে আমরা এই যে বিট স্ট্রিম পাবো। এটা হচ্ছে বেসিক স্টেপ। এখন আমরা ডিটেইলস দেখি। প্রথম স্টেপ হচ্ছে স্যাম্পলিং। আচ্ছা, প্রথম স্টেপ যদি স্যাম্পলিং হয়, স্যাম্পলিং প্রসেসটা কি? স্যাম্পলিং প্রসেসটা আমরা করে থাকি অ্যাকচুয়ালি স্যাম্পলিং থিওরেমের উপর ডিপেন্ড করে। স্যাম্পলিং থিওরেম কে বলতে পারবা? তোমরা তো স্যাম্পলিং করে স্যার স্যাম্পলিং থিওরেম হচ্ছে স্যার হচ্ছে যে
মানে সর্বোচ্চ যে ফ্রিকোয়েন্সিটা থাকে তার চেয়ে ন্যূনতম দ্বিগুণ ফ্রিকোয়েন্সিতে স্যাম্পলিং রেট করতে হয় আর কি, স্যাম্পলিং রেটে সিগন্যাল। মানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হবে একটা সিগন্যাল, একটা ভয়েস সিগন্যাল। ধরো আমি যে কথা বলতেছি, আমার ভয়েস সিগন্যালের ভিতরে কিন্তু আপস এন্ড ডাউনস আছে, আমার ভয়েস সিগন্যালের ভিতরে কিন্তু অনেক ধরনের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। আমার ভয়েস সিগন্যালের ভিতরে যত ধরনের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে তার মধ্যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা, সেই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির কম্পোনেন্টের দ্বিগুণ ফ্রিকোয়েন্সি হবে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তার মানে এই যে স্যাম্পলিং যে করছি আমরা, যেই এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা হবে আমার ভয়েস সিগন্যালের, মানে আমার ভয়েসকে যদি তুমি স্যাম্পলিং করতে চাও, তার মানে কোনো একটা সিগন্যালকে স্যাম্পলিং করতে চাইলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হবে ওই সিগন্যালের যতগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে তার মধ্যে ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট তার মিনিমাম দ্বিগুণ। কথা ঠিক আছে? এই দ্বিগুণ ফ্রিকোয়েন্সি ইউজ করে আমরা স্যাম্পলিংটা করব। আচ্ছা, এই যে দেখো স্যাম্পলিং প্রসেসটা এখানে দেওয়া আছে, আলটিমেটলি একই কথা। এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। স্যাম্পলিং করলে এই যে বিভিন্ন স্যাম্পল পাই আমরা। স্যাম্পল গুলো কি? স্যাম্পল হচ্ছে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে একটা করে ভ্যালু, সিগন্যালের ভ্যালু। কন্টিনিউয়াস অ্যানালগ সিগন্যাল তো কন্টিনিউয়াস সিগন্যাল, যে কোনো একটা সময়ে এর একটা করে তুমি ভ্যালু পাবা। সো আমরা যদি একটা স্যাম্পলিং ইন্টারভ্যাল ফিক্স করি বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নিই, সেখান থেকে আমরা টাইম পিরিয়ড পাবো, সেখান থেকে ইন্টারভ্যাল পাবো, এবং ওই ইন্টারভ্যালে এই সিগন্যালটাকে আমরা ওয়াই এক্সিস বরাবর স্যাম্পল নিই। স্যাম্পল নিয়ে এই টাইমে এই ভ্যালু, এই টাইমে এই ভ্যালু, এই টাইমে এই ভ্যালু, এই টাইমে এই ভ্যালু, এভাবে একটা নির্দিষ্ট সময় পর পর আমরা সিগন্যালের ভ্যালু গুলাকে নিয়ে আমরা একটা স্যাম্পল সিগন্যাল তৈরি করি, স্যাম্পলিং সিগন্যাল বলি এটাকে। এবং সেটা কিভাবে করা হয়? সেটা করা হয় হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল। এই যে দেখো, এই অ্যানালগ সিগন্যালটা তোমাকে দেওয়া হয়েছে, তোমাকে স্যাম্পলিং করতে বলছে। তো তখন তোমার ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ হবে সেই অ্যানালগ সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত সেটা তোমার ফাইন্ড আউট করা। সাপোজ এই অ্যানালগ সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে, কম্পোনেন্ট হচ্ছে সাপোজ 4 কিলোহার্টজ। তাহলে তুমি এই স্যাম্পলিং এর সিস্টেম হচ্ছে যে সিগন্যালটা তোমাকে স্যাম্পলিং করতে বলবে সেই সিগন্যালের সাথে একটা পালস ট্রেনকে মাল্টিপ্লাই করতে হবে। পালস ট্রেনের যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা কত হবে? পালস ট্রেনের ফ্রিকোয়েন্সিটা হবে এই যে সিগন্যাল, এই সিগন্যালের ফ্রিকোয়েন্সির মিনিমাম দ্বিগুণ, দ্বিগুণের বেশি হতে পারে। তাহলে আমরা প্রথমে আমাকে সিগন্যাল দিয়ে বললো এই সিগন্যালটাকে তোমার স্যাম্পলিং করো। তখন তোমার ফার্স্ট কোশ্চেনটা হবে এই সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত। সাপোজ এই সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বের করলে তুমি 4 কিলোহার্টজ। তারপরে তাইলে তুমি একটা পালস ট্রেন তৈরি করে নিবা, সেই পালস ট্রেনের ফ্রিকোয়েন্সি কত হবে? মিনিমাম 8 কিলোহার্টজ। এবার 8 কিলোহার্টজ এর একটা পালস ট্রেন তৈরি করলে মিনিমাম 8 কিলোহার্টজ এর বেশি হতে পারে, করে এই দুটো মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করলে হবে কি? এই যে দেখো, এই ধরনের একটা সিগন্যাল আসলো। তার মানে একটা এই সময়ে এর ভ্যালু হতো, এই সময় এর ভ্যালু হতো, মানে একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পর পর এই আগে যেখানে কন্টিনিউয়াস ছিল এখন কন্টিনিউয়াস না হয়ে একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পর পর একটা ভ্যালু পেলাম, স্যাম্পল ভ্যালু। সেটাকে বলি স্যাম্পলিং সিগন্যাল। এই সিগন্যাল এটা হচ্ছে ইম্পালস স্যাম্পলিং সিগন্যাল, বা এটাকে ইম্পালস বলি কারণ ইম্পালস সাথে মাল্টিপ্লাই করছে, ঠিক পয়েন্টিং স্যাম্পলিং বলে এই যে ধরনের একটা স্যাম্পলিং ভ্যালু পাইলাম। কারণ এটা হচ্ছে স্যাম্পলিং এর, এটা হচ্ছে স্যাম্পলিং করার ওয়ে। তোমরা হয়তো পড়ে আসছো। এখন এই স্যাম্পলিং যে বললাম, যে আমি যে তোমাদের বললাম যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা হবে ওই সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মিনিমাম দ্বিগুণ, এটাকে বলা হয় নাইকুইস্ট রেট বা স্যাম্পলিং থিওরেমটা হচ্ছে, এটা হচ্ছে স্যাম্পলিং থিওরেম। স্যাম্পলিং থিওরেমটা হচ্ছে যদি একটা সিগন্যালকে তুমি স্যাম্পলিং করতে চাও তাহলে তার তোমার হচ্ছে ইন্টারভেল হবে তার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের দ্বিগুণের ইনভার্সের চেয়ে কম। তার মানে এটা হচ্ছে ইন্টারভেল, বা অন্যভাবে যদি বলো স্যাম্পলিং যে করবা সে স্যাম্পলিং রেটটা হবে তোমার হচ্ছে ওই যে তোমার মেসেজ সিগন্যালটা হচ্ছে সেই মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সির মিনিমাম দ্বিগুণ বা দ্বিগুণের বেশি। এটাকে বলি নাইকুইস্ট রেট। এই নাইকুইস্ট রেট ফলো করে আমরা এই স্যাম্পলিংটা করে থাকি। এখন আচ্ছা শোনো, স্যাম্পলিংটা বুঝাইতে হলে অ্যাকচুয়ালি আমি একটু খাতা কলমে বোঝানো দরকার। তোমাদের এই পোর্শনটা আমার একটু খাতা কলম নিয়ে বসতে হবে। আচ্ছা শোনো, আমরা একটু নেক্সট ক্লাসে দেখবো এটা, কারণ আমরা এরপরে যে কোডগুলো করবো সেগুলো হচ্ছে একটু ম্যাথস টাইপের জিনিসপত্র করবো। এগুলো আশা করি আমি একটু নেক্সট দিন আমার ওয়েবক্যাম দিয়ে খাতা কলম নিয়ে বসবো, বসে আশা করি এটা শেষ করে দিব। হ্যাঁ, আশা করি। কালকে ক্লাস নিবেন? হ্যাঁ, কালকে ক্লাস নিব। আমি একটু কালকে তোমাদের সকালে ক্লাস না, সকালে ক্লাস আছে তোমাদের। এখন কালকে সন্ধ্যার পরে স্যার একটু স্যার বলি স্যার,
কালকে স্যার আমাদের সকাল 11:30 ক্লাসটা দুপুর 3টায় হয় আর কি। সকাল 11:30টার ক্লাস দুপুর 3টায় হয়। আপনি স্যার এই কারণে চাইলে স্যার সন্ধ্যায় নিতে পারেন, এরকম 7টা বাজে 7:30টায়, এখন সমস্যা নতুবা হচ্ছে সন্ধ্যার সময় নিলে অনেকের প্রবলেম হয়। ধরো জি স্যার, সত্যি সত্যি কথা বলতে সন্ধ্যার সময় অনেকে টিউশনি থাকে, আদার্স কাজ থাকে, এটা তো আসলে জি স্যার, উচিত না, মানে জি এটা হচ্ছে স্যার, আনএথিক্যাল কাজ। সো আনএথিক্যাল জিনিসপত্র আসলে খুব বেশি কন্টিনিউ করলে আবার তোমরা আবার কমপ্লেন্টের মধ্যে বসবা। স্যার, মানে কমপ্লেন্ট না দিলে আমার কাছে খারাপ লাগতেছে, কারণ সন্ধ্যার সময়ের পরটা আমি আসলে ক্লাসের জন্য নিতে চাচ্ছি না। কিন্তু আমার কথা হচ্ছে আমার অর্ধেক সিলেবাস শেষ করতে হবে এনি হাউ। আমি এখন প্রচন্ড বিজির মাঝখানে আমি চেষ্টা করতেছি তোমাদের এনি হাউ অর্ধেক সিলেবাস শেষ করা, এবং শেষ হয়ে যাবে আশা করি স্যার কালকে বুধবার। 11:30টায় নিতে পারবেন? কালকে আমি তাহলে কালকে 11:30টায় না, আচ্ছা কালকে যদি বিকাল 4টা 4:30 যদি চাই 4টা 4:30টায় হবে স্যার। সমস্যা হবে? না স্যার, সন্ধ্যার চেয়ে ভালো স্যার। না না, 4:30 নিয়ে স্যার, কারণ 3টা থেকে ক্লাস হয় তো, এই জন্য না, স্যার 4:30 ভালো হবে। 4:30 ভালো হবে স্যার। 4:30টায় না? মানে সন্ধ্যায় স্যার আসলেই স্যার একটু টিউশনি থাকে স্যার, এটা তো সমস্যা। আচ্ছা একটু হোল্ড করো তো, তোমরা একটু হোল্ড করো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা শোনো, আমি সন্ধ্যা পর ক্লাস নেবো না, টেনশন নিও না। কালকে ইনশাল্লাহ তাহলে 4টা বা 4:30 কখন দেবো বলো তো? 4:30 দিলে ওখানে 5:30 হয়ে যাবে, আমার নামাজের সময় আছে। তোমাদের ক্লাস 3টা ক্লাস শেষ হয় কয়টায়? 4টা বাজে শেষ হবে স্যার। 3টা ক্লাস 4টা বাজে শেষ হবে, তাহলে 4:15 সময় যদি দিই তাহলে 5:15, তাহলে আমার এটার সাথে ওভারল্যাপ করবে না। তাহলে 4:15 কালকে কোনো সমস্যা হবে কারো? একটু বলো তো, ফ্র্যাঙ্কলি বলো, কোনো সমস্যা নেই? না স্যার, সমস্যা নেই। তাহলে 4:15 দিই, কারণ সন্ধ্যার পরে আসলে নেওয়া উচিত না। হ্যাঁ, কালকে 4:15 ক্লাস নিব। আর হচ্ছে তোমাদের বুধবারে তো আমার যখন ক্লাস টাইম তখনই নিব 10টা। বৃহস্পতিবার একটা টাইম আমি সেট করে নিব মনে পড়ে। হ্যাঁ, জি স্যার, বৃহস্পতিবার সারাদিনই ফাঁকা স্যার, মানে তেমন সমস্যা হয় না। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে ইনশাআল্লাহ ক্লাস নেব। আর আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিই, কারণ অ্যাটেন্ডেন্সটা নিতে হবে। হ্যাঁ।